বাসে উঠে পেছনে গিয়ে একটা সিটে বসলো আনাস। বসে বাইরে তাকিয়ে রইল। একটু পর সামনের বাস স্ট্যান্ড থেকে একটা মেয়ে উঠল। স্বাভাবিকভাবে মেয়েটার দিকে তাকালো আনাস। তারপর চোখ ফিরে নিল সে। আবার বাইরে তাকিয়ে আছে। একটু পর আবার মেয়েটার দিকে তাকালো। ভালো করে তাকালো। বাহ, কি সুন্দর একটা মেয়ে। পরীর চেয়ে সুন্দর মনে হচ্ছে। মেয়েটা সুন্দর একটা নেকআপ পরে আছে। কালো নেকআপ, কালো বোরখা, পুরো কালো নেকআপে ঢাকা মুখটা মধ্যে চোখটাকে সাদা দেখাচ্ছে। আরে মিয়া, কখন থেকে ডাকছি, ভাড়া দেন। এই নেন। হেল্পার একটু সামনে গিয়ে মেয়েটার কাছ থেকে ভাড়া চাইলো। আপা, ভাড়া দেন। এই নেন। ভাড়া কিন্তু 10 টাকা। 10 টাকা কেন? সব সময় তো যাই 5 টাকা করে, এখন 10 টাকা কেন দিতে হবে? আমরাও এখান দিয়ে গাড়ি চলে। বিষয়টা আনাসের নজরে গেল। সে সিট থেকে উঠে মেয়েটার কাছে গেল, গিয়ে বলল, কি সমস্যা? দেখেন না ভাই, 5 টাকার ভাড়া 10 টাকা যাচ্ছে। হেল্পার সে, কিন্তু আমার পরে বাসে উঠছে, নামবে আমার আগে। আমি ভাড়া দিলাম 5 টাকা, আর ওনার কাছ থেকে চাচ্ছেন 10 টাকা। আপনার সমস্যা কি? হেল্পারকে নামার স্টেশন বলার সময় আনাস শুনে কোন স্টেশনে নামবে। সরি স্যার। মেয়ে মানুষ পাইলে বেশি ভাড়া নিতে ইচ্ছে করে, তাই না? চর থাবড়া দুইটা লাগাইলে আর মন চাইবে না। সরি স্যার, আর হবে না। এই বলে হেল্পার চলে গেল। আনাস আবার নিজের সিটে এসে বসলো। বসে এই মেয়েটার দিকে তাকালো। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। আনাস মেয়েটার চোখের দিকে তাকায়। দুজনের চোখ একসাথে হয়। মেয়েটার চোখ সরিয়ে ফেলে। সামনে এক স্টেশনে মেয়েটা নেমে যায়। আমাদের গল্পের নায়ক হচ্ছে আনাস। ঢাকাতেই থাকে, আসলে ঢাকায় তার সব। ছোটবেলা থেকে এখানে, বাড়ি নরসিংদী। আর একটা দুঃখের বিষয় হচ্ছে আনাসের এই পৃথিবীতে তার বোন ছাড়া আর কেউ নেই। আনাসের বয়স যখন 18, তখন এক অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা যায়। সে আর তার ছোট বোন একসাথে বড় হয়েছে। আনাসের এক ক্লোজ ফ্রেন্ডের সাথে সে বোনকে বিয়ে দিয়ে দেয়। আনাস এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। কদিন আগে মাত্র চাকরিটা পেয়েছে। বেতন 25,000। আনাস বাসায় একাই থাকে। বুয়া এসে রান্না করে দিয়ে যায়। আর আনাসের সবচেয়ে কাছের জিনিস হলো সিগারেট। প্রতিদিন 10 থেকে 15টা সিগারেট না খেলেই হয় না তার। ছোট বোন কত বলল বিয়ে করে ফেলতে। সে বলল দেখা যাক। চাকরি পেয়েছে 1 মাস। 1 মাসের মাথায় বাস দিয়ে যাচ্ছিল, তখন মেয়েটাকে দেখল। আনাস তার স্টেশনে এসে নেমে অফিসে চলে যায়। অফিসে তার কাজ হচ্ছে কাগজপত্র আনা নেওয়া করা। কাজটা একটু কঠিন হলেও তার করতে ভালোই লাগে, কারণ সবার সাথে কথা বলা যায়, সবার সাথে মজা করা যায়। অন্য দিনের মতো কাজ শেষ করে বাসায় চলে আসলো আনাস। সে ভাবতেছে এই মেয়েটার কথা। মেয়েটা কি অপরূপ সুন্দর, তার সাথে কি আবার দেখা হবে? ধুর, আমারই ভুল হয়েছে। মেয়েটার বাড়ি কোথায় নেমে সেটা দেখার দরকার ছিল। সে কি আর সামনে পড়বে? এই বলে আনাস একটা সিগারেট ধরায়, খেতে থাকে। পরের দিন সে বাস দিয়ে যায়। না, মেয়েটা আর বাসে উঠলো না। এভাবে আরো 15 দিন চলে যায়। হাসতে হাসতে তার চেহারাটা মন থেকে উধাও হয়ে যাচ্ছে। 15 দিনে যতবার বাসে উঠেছে 1 সেকেন্ডের জন্য এই মেয়েটার কথা মনে পড়ছে। 16তম দিনের মাথায় আনাস বাস দিয়ে যাচ্ছে। বাসের ঠিক মাঝখানে বসে আছে। যে স্টেশন থেকে মেয়েটা উঠছিল সেই স্টেশন থেকে একটা মেয়ে উঠলো বাসে। সে স্বাভাবিকভাবে মেয়েটার দিকে তাকায়, তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। আনাসের কি যেন মনে পড়লো, আবার তাকায় মেয়েটার দিকে। ভালো করে তাকায়, তার মুখটা উজ্জ্বল হয়ে যায়। আরে, এ তো সেই মেয়েটা। মেয়েটা আস্তে আস্তে আনাস যেই সিটে বসেছে সেই সিটের সামনে এসে দাঁড়ালো। বাস ভর্তি মানুষ, কোনো সিট খালি নেই। এবার ভালো করে মেয়েটাকে দেখলেও আনাস মনে হয় হাঁপাচ্ছে। আজকে মেয়েটার আগের ড্রেস পরে আছে, তাই চিনতে কষ্ট হলো না। আনাস সিট থেকে উঠে বলল, আপনি এখানে বসেন। না, আমি ঠিক আছি, অসুবিধা নেই, আপনি বসেন। না, প্লিজ বসেন। মেয়েটা আস্তে আস্তে বলল, থ্যাঙ্কস। ওয়েলকাম। মেয়েটা বসার সময় তার সামনে দিয়ে যায়। সেই সময় মেয়েটার শরীরে পারফিউমের গন্ধ নাকে আসে। বাহ, কি সুন্দর গন্ধ। আনাস কিছুক্ষণ দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকালো। দেখে মনে হয় কি যেন ভাবতেছে। আনাস বুঝলো মনে হয় তাকে নিয়ে চিন্তা করছে। আনাস কাছ থেকে বুঝতে পারলো মেয়েটার বয়স 25 থেকে 26-এর ভেতর হবে। আনাসের থেকে বড়। ধু, তাতে কি হয়েছে, ভালো লাগছে সেটাই বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 25 বছর বয়সে 40 বছর বয়সী মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেছে। এসব চিন্তা আনাস করতেছে। এই যে একটু সাইড দিবেন। শিওর শিওর।
আজকে মেয়েটা কোথায় যায় সেটা আনাস দেখবেই, তাই সেও নেমে যায় মেয়েটার পেছনে। আনাস নেমে এক দোকানে গিয়ে সিগারেট কিনে ধরালো আর মেয়েটার দিকে চোখ রাখতেছে। দেখলো মেয়েটা একটা রিকশায় উঠলো। আনাসও একটা রিকশা ডাক দিয়ে বলল, ওই রিক্সা যাবেন? জামু। কোথায় যাবেন? সামনে রিক্সাটা দেখতেছো না, ওইটা ফলো করো। ঠিক আছে, ওঠেন। রিক্সাগুলো ঠিক মতোই সামনের রিক্সাটাকে ফলো করছে। 10 মিনিট যাওয়ার পর মেয়েটা রিক্সা থেকে নেমে একটা ব্যাংকে ঢুকে গেল। আনাসও মেয়েটার পিছন পিছন ব্যাংকে ঢুকলো। সে দেখে মেয়েটা ব্যাংকের একটা অফিসে গিয়ে চেয়ারে বসলো। আনাস বুঝলো তাহলে মেয়েটা এখানে কাজ করে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে অফিসের আর 5 মিনিট বাকি। আনাস তাড়াতাড়ি অফিসে যায়। গিয়ে অফিসের কাজ শেষ করে আবার গেল সেই ব্যাংকে। গিয়ে একটা ফর্ম নেয় ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য। ফর্ম ফিল আপ করে বলল, কোথায় জমা দিব? এই নেন স্যার। স্যার না, ভাই বলবে। ওকে। ভাই আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো, পরে বলল, ওই যে অফিসটা দেখছেন, সেখানে গিয়ে দেখবেন একটা মেয়ে বসে আছে, তার কাছে এটা জমা দিবেন। কথাটা শুনে হানাসের মুখটা উজ্জ্বল হয়ে গেল। আরে এ তো ওই অফিস যেখানে তার ভালো লাগার মানুষটা বসে আছে। হানাস ফর্মটা নিয়ে সেই অফিসের সামনেই গেল। গিয়ে দেখে মেয়েটা চুপচাপ বসে আছে। হানাস বলল, আসসালামু আলাইকুম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন। আনাস বসে মেয়েটাকে ফর্মটা জমা দিল। মেয়েটা বলল, সব ঠিক আছে, এখানে একটা স্বাক্ষর দেন। হানাস মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা কি বললো সেদিকে কোনো খেয়ালই নেই। কাছ থেকে মেয়েটাকে কত সুন্দরী দেখাচ্ছে। ইস, তুমি নেকাপে ঢাকা মুখে কত সুন্দরী, আর না জানি তোমার চেহারা কত সুন্দর হবে। ধুর, সেটাই তো জানা হলো না। তুমি কি বিবাহিত নাকি না? এই যে হ্যালো মিস্টার, কি ভাবছেন আর কাকে এভাবে দেখছেন? এই যে হ্যালো। মেয়েটার কথায় আনাস জগতে ফিরে আসে। আপনাকে দেখছি। সরি, কাকে দেখছেন? বললাম তো আপনাকে। সরি কেন? আনাস ভাবলো একটু প্রশংসা করা যাক। ভাবতেছিলাম একটা মেয়ে এতটা সুন্দরী কি করে হয়। কোন মেয়ে? জি আপনি। থ্যাঙ্কস, আপনাকে কোথায় যেন দেখেছি। কোথায়? আনাস এমন ভাব ধরলো যেন কিছুই জানে না। মেবি বাসে। ও মনে পড়েছে, তাহলে ওই মেয়েটা আপনি ছিলেন। থ্যাংক ইউ সিট দেওয়ার জন্য। ওয়েলকাম। আপনার নামটা জানতে পারি? শিওর, আমি সুমাইয়া। অ্যান্ড ইউ? নাইস নেম। আমি আনাস। থ্যাঙ্কস, এখানে একটা স্বাক্ষর দেন। ওকে। আনাস স্বাক্ষর দিল। আর 2 দিন পরে এসে ক্রেডিট কার্ডের অর্ডার দিয়ে যাবেন। আর আপনি ব্যাংকে এখন থেকে লেনদেন করতে পারবেন। ওকে। আনাস সুমাইয়ের চোখের দিকে তাকিয়ে চলে আসে। আনাসের কি যে ভালো লাগতেছে। মেয়েটা কি সুন্দর ব্যবহার, কথাবার্তা কি সুন্দর, আর তার চেহারাটা না জানি কত সুন্দর হবে। এসব ভাবছে সে। যেহেতু আমার থেকে বড়, তাহলে বিয়ে করে ফেলতে পারে। তাহলে আমার সব প্ল্যান, এত কষ্ট সব শেষ হয়ে যাবে এক নিমিষে। কাকে জিজ্ঞেস করব? ব্যাংকের কাউরে চেনা জানা মনে হচ্ছে না, সবাই অচেনা। না, সুমাইয়াকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু কি করে? বাড়িটা কোথায় জানতে পারলে ভালো হতো। আনাস একটা লোককেই জিজ্ঞেস করলো। ব্যাংক কখন বন্ধ হয়? লোকটা বলল বিকেল 4টা। তাহলে 4টার সময় সুমাইকে ফলো করতে হবে। আনাস বাসায় চলে আসলো অন্যদিন ফলো করবে বলে। এসে একটা ঘুম দিল। এদিকে সুমাই ভাবতেছে, আনাস মনে হয় আমাকে ফলো করতেছে, নইলে তার সাথে বাসে 2 দিন দেখা, 2 দিনই আমাকে হেল্প করলো, সে কি আমাকে ফলো করে ব্যাংকে উপস্থিত হয়েছে? ধুর, একটা ভালো মানুষ সম্পর্কে কি আজে বাজে চিন্তা মাথায় আসছে। আর আমাকে ফলো করলে আর কি হবে? আমার সম্পর্কে যখন ভালো করে জানবে তখন উদাও হয়ে যাবে। তার কারণ আমি বিধবা। বিধবা শব্দটা শুনে পালিয়ে যাবে। হ্যাঁ, সুমাইয়া বিধবা। 3 বছর আগেই তার স্বামী মারা যায়। সুমাইয়ের বয়স 26। তার বিয়ে হয়েছিল 23 বছর বয়সে। এর 1 মাস পর এক দুর্ঘটনায় স্বামী মারা যায়। তারপর আর বিয়ে হয়নি। একটা ছেলে পিছন পিছন ঘুরছিল। যখন শুনছে বিধবা তখন উধাও। তাই সুমাইয়া ঠিক করলো আর বিয়েতে বসবে না। সারা জীবন স্বামীহারা হয়েই থাকবে। সুমাইয়া বাপের বাড়িতে থাকে। সুমাইয়ের মা বাবা আছে। একমাত্র মেয়ে তার বাবা মার। সারাদিন ঘরে বসে থাকতো সুমাইয়া, তাই চাকরি করে সময় কাটায়। সুমাইয়া অফিসে বসে আছে। তাদের বস মানে ব্যাংক ম্যানেজার সুমাইয়াকে ডাকলো। সুমাইয়া অফিসে যায়। সুমাইয়ার অফিসের বস বলল, তোমার কি মত এখন? সুমাইয়ার বসের নাম আসিফ। জি, কিসের মত?
আসলে আসিফ কিছুদিন আগে তার বউকে ডিভোর্স দিয়ে দেয়। দুজনের সাথে দুজনের কোনোভাবেই মিলে না, তাই দুজনকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স শেষ হলে এবার আসিফ নজর দেয় সুমাইয়ের দিকে, কারণ সুমাইয়া বিধবা, তার বিয়ে না হওয়ার সম্ভাবনা বেশি। তাই আসিফ সুমাইয়াকে বিয়ে করার পরামর্শ দিল। জানো না বিয়ে? কাকে বিয়ে? এমন ভাব ধরলো যেন কিছুই জানে না। কাকে আবার? আমাকে? ওহো, মনে পড়েছে, ভেবে দেখিনি। আমি তোমার বাড়িতে যাব। না না স্যার, বাড়ি যেতে হবে না, আমি জানাবো। ওকে। সুমাইয়া চলে আসে। কি করবে বুঝতে পারছে না সুমাইয়া। আসিফকে সুমাইয়ের ভালো লাগে না, কারণ সে বয়স্ক, তার বয়স 35-এর উপর হবে। এক মনে বলে না, আরেক মনে বলে হ্যাঁ, কারণ সুমাইয়া তার জীবনে একজনের খুব অভাব বোধ করছে। এটা সায়েন্সের একটা বিষয় হতে পারে, এই বিষয়ে সুমাইয়া খুব ভালো করেই জানে। আসিফ যখন আরেকবার জিজ্ঞেস করবে তখন তাকে হ্যাঁ বা না করতেই হবে। থুর, কপালে যা আছে তাই হবে। সুমাইয়া বাড়ি চলে আসে। আনাস 2 দিন পর ব্যাংকে যায়, দুপুরের পরে, যাতে সুমাইয়াকে ফলো করতে পারে। ব্যাংকে গিয়ে সুমাইয়ার অফিসের সামনে যায়। গিয়ে দেখে তার অফিসে মানুষ আছে 4-5 জন। হানাস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তারা বের হয় কিনা। না, বের হচ্ছে না। এতক্ষণ ধরে কথা বলতেছে, হানাসের ভালো লাগতেছে না। হানাস বলল, আসসালামু আলাইকুম, আসতে পারি? জি, কিসের জন্য? ক্রেডিট কার্ডের অর্ডার কোথায় দিব? মিস্টার শহীদ, দেখেন তো ব্যাপারটা। শহীদ এসে বলল, শিওর। ধুর, কি ভাবছিলাম আর কি হলো। ভাবছিলাম আমাকে ভিতরে আসতে দিবে, কিছু কথা বলবো, কিছু জিজ্ঞেস করব। উল্টো আমাকে পাত্তাই দিল না, যেন আমাকে চেনেই না। অসুবিধা নাই, আমি তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি না। তোমার সব কিছু আমি জানবো। হানাস গিয়ে ক্রেডিট কার্ডের অর্ডার দেয় আর কিছু টাকা জমা রাখে ব্যাংকে, আর বলল 20 দিন পর এসে এই ক্রেডিট কার্ড নিয়ে যেতে। আনাস বাইরে গিয়ে একটা দোকানে গিয়ে বসে, গিয়ে সিগারেট ধরিয়ে অপেক্ষা করতে থাকে। 4টার বেশি বেজে গেছে, কিন্তু বের হচ্ছে না সুমাইয়া। সিগারেট 5টা খেয়ে ফেলেছে আনাস। 5টা বেজে গেছে। আনাসের এখন নিজের উপর অনেক রাগ হচ্ছে, কারণটা অজানা। সবচেয়ে কঠিন জিনিস হলো অপেক্ষা করা। 7 নম্বর সিগারেট ধরালো সে। তখন সুমাইয়া বের হলো, হাঁকে রিক্সা ডেকে উঠে পড়লো রিক্সায়। আনাসও পেছন পেছন ফলো করলো। বাস স্টেশন গিয়ে বাসে উঠলো। আনাস একই বাসে উঠলো, সুমাইয়ের আড়ালে রইল যাতে তাকে না দেখে। যে স্টেশন থেকে উঠতো সে স্টেশনে এসে নেমে যায় সুমাইয়া। আনাস যেহেতু জানে, তাই সে আগেই বাস থেকে নেমে আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে। একটা রিক্সা ডেকে রিক্সায় উঠলো সে। আনাসও একটা রিক্সায় উঠে বলল সেই রিক্সাটাকে ফলো করতে। 5 মিনিটের মতো যাওয়ার পর রিক্সা থেকে নেমে যায়। হানাস দূরত্ব বজায় রেখে নেমে যায়। নেমে সুমাইয়ার একটা গলির ভেতর ঢুকে যায়। আনাস পেছন পেছন ফলো করতে থাকে। ভাবছিল সুমাইয়া আর দেখবে না তাকে, কিন্তু না, সুমাইয়া বুঝে ফেলে কেউ তাকে ফলো করছে। তাই হঠাৎ করে এই পেছনে তাকিয়ে আনাসকে দেখে ফেলে। আনাস পেছনে পেছনে ফলো করতেই থাকে। ভাবছিল সুমাইয়া আর দেখবে না তাকে, কিন্তু না, সুমাইয়া বুঝে ফেলে কেউ তাকে ফলো করছে। তাই হঠাৎ করে এই পেছনে তাকিয়ে আনাসকে দেখে ফেলে। আনাস বাঁচার জন্য মোবাইলে কথা বলার ভাব ধরল। সুমাইয়া পেছনে তাকিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা নেমে এসেছে, মনে হয় কি যেন মনে করছে। আনাস মোবাইলে কথা বলার এমন ভাব ধরল যেন সামনে কে আছে তাকে দেখিয়েনি। সুমাইয়া দাঁড়িয়ে রইল। আনাস সুমাইয়ার সামনে দিয়ে চলে যাচ্ছে। এমন সময় সুমাইয়া ডাক দিল, হ্যালো মিস্টার, জি, কোনো হেল্প লাগবে? আপনাকে আমি চিনি। আমিও মনে হয় আপনাকে চিনি। আপনি মিস্টার আনাস না? হ্যাঁ, আপনি নিশ্চয়ই সুমাইয়া। এমন ভাব ধরল যেন সুমাইয়াকে অনেক দিন পর দেখল। জি হ্যাঁ। আজকে কি আপনি ব্যাংকে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। এই দিক দিয়ে কোথায় যাচ্ছেন? এই সামনে। সামনে কোথায়? সামনে তো আর রাস্তা নেই। ওই বাড়িটা দেখছেন না, ওই বাড়িটা আমার ছোট বোনের বাড়ি, ওইখানে যাচ্ছি। হানাস মিথ্যে বলল, এখনো রাস্তা খোলা নাই দেখে। কয় তলায় থাকে? 2য় তলায় থাকে। আপনার ছোট বোনের নাম কি? মিম। ফাসলামো করেন না? সবগুলো কথা মিথ্যা বললেন। জি, মিথ্যা কথা না। আবার কি মিথ্যা বলেন? ওই বাড়ির ওই তলায় আমি থাকি। কি তাহলে বোন আমাকে ভুল ঠিকানা দিল? দাঁড়ান, তাকে একটা ফোন দেই। দেন। আনাস ফোন দিল বাঁচার জন্য, ঝামেলা থেকে বাঁচার জন্য। সে অন্য নম্বরে ফোন দিয়ে বলল, ধরে না, বিজি বলে। মিথ্যা কথা। আমার সামনে আপনার মোবাইলে সেভ করা নাম্বারগুলো ধরেন। হানাস না পেরে তার সামনে নাম্বারগুলো ধরল। এই তো মিম, এই নাম্বারে ফোন দেন আমার সামনে। হানাস ফোন দিল।
ফোন ঢুকলে সুমাইয়ার আনাসের হাত থেকে মোবাইল নিয়ে নেয়। সুমাইয়া কতক্ষণ মিমের সাথে কথা বলে। আনাস জানে মিম সব সত্যি বলবে। সুমাইয়ার কথা থেকে আর চোখ থেকে বোঝা যাচ্ছে এখানে থাকলে মনে হয় মার খেতে হবে, তাই মোবাইল রেখে দিল। এক দৌড়ে রিক্সা ধরে বাসে উঠে সোজা বাড়িতে। সুমাইয়ের কথার মধ্যে আনাস দিল এক দৌড়। এমন দৌড় দেখে সুমাইয়া অবাক। পেছন থেকে ডাক দিল মোবাইল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কি শুনে কার কথা, চোখের আড়াল হয়ে গেল। সুমাইয়া বাসায় চলে আসে, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে। আনাসের মোবাইলটা নিয়ে দেখতে বসলো ঠিকানা পাওয়া যায় কিনা। সুমাইয়া পুরো মোবাইল খুঁজলো, কিন্তু না, কোনো ভিন্ন কিছু চোখে পড়লো না। ফেসবুক, ইনস্টাগ্রাম, না, কোনো কিছুই নেই। খালি কয়েকটা ছবি আর কয়েকটা পিকচার আর মিউজিক। সুমাইয়া পিকচারগুলো ভালো করে দেখতে লাগলো। দেখে আনাসের সাথে একটা ছোট মেয়ের ছবি, দুজনে একসাথে দাঁড়িয়ে আছে বাইরে একটা বাসার সামনে। জুম করে বাসার নামটা ঠিকানা দেখে নিল। ভাবলো এটাই মনে হয় আনাসের বাসা, আর মেয়েটা মনে হয় আনাসের বোনের মেয়ের ছবি। ঠিকানা পেয়ে মোবাইলে নোট করে নিল। ভাবলো আগামীকাল সকালে মোবাইল দিয়ে অফিসে যাবে, রাতে ঘুমাতে যাবে, কিন্তু কোনোভাবেই সুমাইয়ের ঘুম আসছে না। খালি আজকে ঘটনাই মনে পড়ছে। সুমাই ভাবছে, আমি নিশ্চিত আনাস আমারে ফলো করছে। শেষমেশ আর না পেরে ভাগলো। সে আমাকে ফলো করলো কেন? তাহলে সে আমাকে ফলো করে ব্যাংকে যায়, গিয়ে অ্যাকাউন্ট খোলে। সেটা কি আমার জন্য হতে পারে? সে আজকে ফলো করতে করতে বাড়ি চলে আসছে। ধুর, যতই ফলো করুক, যদি ভালোবাসেও তখন শুনবে আমি বিধবা, তখনই কেটে পড়বে। কোনো বিশ্বাস নাই যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা কাছে এসে বলতে পারবে আমি সুমাইয়াকে বিয়ে করতে চাই, হোক সে বিধবা, তাহলে একমাত্র বিশ্বাস করা যায় আনাসকে আমার ভালো লেগেছে। ঠিক সে যখন মুচকি হাসি দিয়ে কথা বলে তখন থেকে খুব সুন্দর দেখায়। সন্ধ্যাবেলা কথার পেছে পড়ে তখন তার মুখটা দেখার মতো ছিল। আর একটা জিনিস আমাকে অবাক করেছে, আনাস আমার পুরো মুখ না দেখে আমার পেছন পেছন ঘুরছে। এসব কথা চিন্তা করতে করতেই সুমাইয়া ঘুমিয়ে গেল। সকালে ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে সকল কষ্ট দূর করে দেওয়ার জন্য দোয়া করলো। সুমাইয়া আগে বাসা থেকে বের হয়ে আনাসের বাড়ির ঠিকানায় চলে যায়। বাসা পেতে বেশি কষ্ট হলো না। বাসার একজনকে জিজ্ঞেস করলো আনাস কোন তলা থাকে। কোন আনাস? বাড়িওয়ালা আনাস? এই বাসায় কয়টা আনাস থাকে? আমার জানা মতে একজন, সে বাড়িওয়ালা, দ্বিতীয় তলায় থাকে। থ্যাংক ইউ। সুমাইয়া দ্বিতীয় তলায় যায়। দ্বিতীয় তলায় দুইটা ফ্ল্যাট। কোনটায় কলিং বেল টিপ দিবে বুঝে পাচ্ছে না। ডান পাশের ফ্ল্যাটে কলিং বেল টিপ দিল। এদিকে আনাস বাড়িতে এসে কি করবে বুঝে পাচ্ছে না। মোবাইলটা উল্টা গচ্চা দিয়ে আসলো, সিগারেট ধরলো। সিগারেট খাচ্ছে আর চিন্তা করছে, এটা কোনো কাজ হলো যে প্ল্যান করলো? তার হলো উল্টা। আনাস আর ব্যাংকেই যাবে না কিছুদিন, তার সামনেই যাবে না ঠিক করলো। মেয়েটা কি চালাক, সাথে সাথে আমার চালাকি ধরে ফেললো। মোবাইলের আশা ছেড়ে দেই, নতুন মোবাইলের কিনতে হবে। না জানি সুমাইয়া মিমকে ফোন দিয়ে সব বলে দেয়। একটা নর্মাল মোবাইল বের করলো। দূর, সিমটা তো নিয়ে আসলো না, নতুন সিম তুলতে হবে। খিদে লাগছে, বুয়া রান্না করছে না। বাইরে গেল নাস্তা করতে। রাত 9টা বাজে। এক রেস্টুরেন্টে ঢুকলো, গিয়ে কিছু খাবার অর্ডার দিল। হানাস খাবার কাছে সামনে এসে একটা মেয়ে বলল, বুঝতে পারি। হানাস মেয়েটার দিকে তাকালো, মুচকি এসে বলল, বস। কিরে, এখানে বসে খাচ্ছস কেন? বাসায় কেউ নাই? মেয়েটার নাম সাফা। হানাস আর সাফা একসাথে কলেজ শেষ করেছে। সে তাদের কলেজের সবচেয়ে সুন্দরী আর অধিকাংশ ছেলের ক্রাশ ছিল। আনাসেরও তখন ক্রাশ ছিল। হানাস প্রপোজ করলে তখন তাকে কঠিনভাবে নেগলেক্ট করে। তার কারণ তখন তার পেছনে অনেক ছেলে ঘুরত, আর তার সুন্দরী রূপের প্রশংসা কার সাথে করবে? তাই তাকে যে প্রপোজ করত তাকে অহংকারের সাথে কঠিন কঠিন কথা বলতো। কলেজের এক ছেলের সাথে তার গভীর প্রেম ছিল। ফ্যামিলির অজান্তেই সেই ছেলের সাথে বিয়ে করে। ভাবছিল সে ছেলের সাথে সুখী হতে পারবে, কিন্তু হলো তার উল্টোটা। কিছুদিন পর তাদের ডিভোর্স হয়ে যায়। এই কথা যখন ফ্যামিলি আর এলাকার সবাই জানলো, তখন সে হলো সবার কাছে লজ্জার পাত্রী। তাই আজ পর্যন্ত তার আর কোনো বিয়ে হয়নি। এখন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, দেখে কোনো ছেলে ক্রাশ হতে পারে কিনা। আনাসের কাছে আসলে আনাস তাকে হতাশ করে না। না, তুই জানিস না। কেউ না থাকুক, আমি তো আছি। সেটা আমি ভালো করেই জানি। এখন তোর বল, কিছু লাগবে? ওয়েটার এদিকে আসেন তো, তাকে কিছু খাবার দেন। আমি কিছু খাবো না। নে ধর, পকেট থেকে কিছু টাকা দিলাম। আমি তোকে বলেছি টাকা লাগবে? আমারে কি দেখে তোর ফকিন্নি মনে হয়? কিছু কিছু মনে হয়। ফাজলামো করিস না।
তুই তো আমাকে একবার প্রপোজ করছিলি, এখন কর না আরেকবার। তুই কি আমাকে ভালোবাসিস না? হ্যাঁ ভালোবাসি। তাহলে আমার ফোন ধরিস না কেন? কবে? এই শোন, আমার না ইমিডিয়েটলি এক জায়গায় যেতে হবে। খাবার অর্ডার দিছি, খাবার খেয়ে বাড়ি চলে যাস। আমিও তোর সাথে যাব। না, সেখানে শুধু একজন যাওয়া যায়। আনাস উঠে চলে আসলো। পেছন থেকে ডাক দিল সাফা, কিন্তু আনাস না শোনার ভাব ধরেই চলে আসলো। সে বাঁচলো। এই সাফা খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস কেন বলছি শুনুন। যে রেস্টুরেন্টে খেতে গিয়েছে সেই রেস্টুরেন্টের পাশেই তাদের বাড়ি। এই রেস্টুরেন্টে আনাস আসলে বেশিরভাগ সময় সাফার সাথে দেখা হয়। একদিন রাতের বেলা আনাস গিয়েছিল খাবার খেতে। এই রেস্টুরেন্টে কোথা থেকে জানি এসে হাজির হয়। বসে কতক্ষণ আজারা বেচাল পারে। একটু পর বলে তার নাকি মাথা ঘুরাইতেছে। তার মাথায় হাত দিয়ে আনাস সাফাকে বলল বাড়ি চলে যেতে। তুই নিয়ে দিয়ে আয়। আচ্ছা চল। আনাস আর সাফা হেঁটে রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়েছে। সে আনাসের উপর পড়ে গেল, বলল, অনেক মাথা ঘুরাইতেছে, আমাকে কোলে করে নিয়ে বাসায় দিয়ে আয়। কি বলিস? মানুষ কি বলবে? তুই চেষ্টা করলে হেঁটে যেতে পারবি। না, দাঁড়াইতে পারছি না, ধরস না। হানাস না পেরে তাকে কোলে করে বাসায় দিয়ে আসে। হানাস জানে সে ভাব ধরছে, কারণ তার শরীরে কোনো তাপমাত্রা নেই। এরপর থেকে তার নাম্বার ব্লক লিস্টে দিয়েছে, হার খুলেনি। একটা মেয়েকে প্রপোজ করলে সে যখন কঠিনভাবে ইনসাল্ট করে তখন তার উপর থেকে এমনি মনে উঠে যায়। সেরকম সাফার উপর। হানাস বাসায় এসে একটা সিগারেট খেয়ে ঘুমিয়ে যায়। কলিং বেলে টিপে ঘুম ভাঙে তার। দরজা খুলে তাকায়, তাকিয়ে আনাসের চোখ দুটি বড় বড় হয়ে যায়। আনাস বাসায় এসে একটা সিগারেট খেয়ে ঘুমিয়ে যায়। কলিং বেলের টিপে ঘুম ভাঙে তার। দরজা খুলে তাকায়, তাকিয়ে আনাসের চোখ দুটো বড় হয়ে যায়। আনাস জীবনে কল্পনা করতে পারেনি এখানে সুমাই আসবে। আনাস এই অবস্থায় তাকে মেনে নিতে পারেনি। সাথে সাথে এই দরজা লাগিয়ে দেয় আবার। সুমাইয়া বলল, আরে দরজা লাগান কেন? আমি আপনার মোবাইল দিতে এসেছি। ও, 1 মিনিট দাঁড়ান, আমি দরজা খুলছি। আনাস শর্ট প্যান্ট পরেছিল। তাড়াতাড়ি শর্ট প্যান্ট চেঞ্জ করে মুখটা ধুয়ে পারফিউম লাগিয়ে দরজা খুলে বলল, জি এবার ভিতরে আসেন। সুমাইয়া ভিতরে এসে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কাউকে চোখে পড়ল না। আপনি এই বাসায় একা থাকেন? হুম। আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা নাই। 5 বছর আগে এক দুর্ঘটনায় বাবা মা দুজন মারা যায়। সরি। ইটস ওকে। আপনি কি স্মোক করেন? হুম। প্রতিদিন কয়টা? 15-20টা হবে। সেজন্যই তো একটা বাজে গন্ধ আসছে রুম থেকে। ওয়েট, আনাস একটা পারফিউম এনে মেরে দিল। এখন আর আসবে না। আপনি কি একাই থাকেন এই ফ্ল্যাটে? হুম। পুরো বাড়ি কার? আমার। তাহলে কি আপনি কিছু করেন না? করি একটা চাকরি। এত বড় একটা বাড়ি থাকতে চাকরি করতে হয়? করি টাইম পাস করার জন্য। আর ইউ ম্যারিড? না। এখন বলেন আমাকে কেন গতকাল ফলো করছিলেন? আমি না। আমি আপনাকে ফলো করব কেন? আবার মিথ্যা কথা? বুঝেছি, সত্যি কথা বলবেন না, তাহলে আপনার মোবাইল পাবেন না। প্লিজ মোবাইলটা দিয়ে দেন। তাহলে সত্যি কথা বলেন। হ্যাঁ, আমি আপনাকে ফলো করছিলাম। কেন? সেটা আর কিছুদিন পরে বলি। কেন এখন বললে কি অসুবিধা? কোনো অসুবিধা নাই, তবে আর কিছুদিন পরে বলবো। ওকে নেন আপনার মোবাইল। আনাস সুমাইয়ার হাত থেকে মোবাইলটা নেয়। একটু বসেন, আমি আসছি। আমি গিয়ে সামান্য খাবার নিয়ে আসলাম। কি দরকার ছিল আমার খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হইছি? আমি এখন খেতে পারবো না। না, আপনার খেতেই হবে। খান, আমি যাচ্ছি। আনাস চলে আসলো, কারণ তার মুখে নিকাব। আর সুমাইয়া একটা বেগুনি কালার বোরকা পরেছে আর গোলাপি কালারের একটা ওড়না, মুখে স্কার্ফ পরে আসলো। কিছু সুন্দর দেখাচ্ছে। তার চোখে কাজল দিয়েছে, তাকে মনে হচ্ছে পরী। আনাসের কেন জানি মনে চাচ্ছে সুমাইয়ের মুখটা দেখতে। তাই আনাস পর্দার ফাঁক দিয়ে তাকায়। তাকিয়ে সে যা দেখলো তা মেনে নেওয়ার মতো না। এত সুন্দর চেহারা, সাক্ষাৎ পরী। কি সুন্দর চেহারা, মনে হচ্ছে ককেশাসের কোনো মেয়ে বসে আছে তার সামনে। হানাস তাকিয়ে নিল, কোনো চোখের পাতাই ফেলছে না। হানাস মনে মনে বলল, আল্লাহ, তোমার সৃষ্টি কত সুন্দর, আর না জানি জান্নাতের হুর কত সুন্দরী। মিস্টার আনাস ডাকে আনাসের হুঁশ ফিরে পায়। হানাস সুমাইয়ের সামনে যায়। সে গিলে বলল, তাহলে আমি যাই। আপনি তো কিছুই খান নাই। আমি তো বলছি আমি খেয়ে এসেছি, আর পানি তো খাইছি। আপনি কি এখন ব্যাংকে যাবেন? হ্যাঁ। ওকে, আবার আসবেন কিন্তু। আপনি তো আমার বাসা চিনছেন, যে কোনো সময় যাবেন। অবশ্যই যাব। তাহলে আমি উঠি। ওকে চলেন, আপনাকে একটা রিক্সা করে দেই। নো থ্যাঙ্কস, আমি পারবো। চলেন। হানাস নিচে গিয়ে সুমাইয়াকে রিক্সা ঠিক করে দেয়। সে চলে যায়। হানাস বাসায় এসে রেডি হয়ে অফিসে চলে যায়।
অফিস করে বাসায় আসে। আনাসের খালি সুমাইয়ের কথা মনে পড়ছে। মোবাইলটা নিয়ে মোবাইল টিপতেছে। একটা অচেনা নাম্বার চোখে পড়লো। ফোন দিল, কেউ ধরলো না। মিম ফোন দিছিল, ব্যস্ততার কারণে ধরতে পারেনি আনাস। এখন ফোন দিল। হ্যালো, কেমন আছো? ভালো। ফোন দিছিলি কেন? গতকাল সন্ধ্যার মেয়েটা কে ছিল? সুমাইয়া? কে এই সুমাইয়া? জানি না, পরে বলবো। তোরে বলছে জাকিয়া আসতে। জাকিয়া মিমের মেয়ে। ওকে, সময় পেলে আসবো, এখন রাখ। আর আগামীকাল কিন্তু তোকে আসতেই হবে। কেন? তুই না, তোরে যে কি করব। আগামীকাল জাকিয়ার জন্মদিন। ওকে, আসবো। আনাস ফোন রেখে দিল। ফোন রেখে খাওয়া দাওয়া করে গেল সুমাইয়ের বাড়ির দিকে। সুমাইয়ের বাড়ির আশেপাশে ঘুরতেছে, দেখে ছাদে আসে কিনা, কিংবা ব্যালকনিতে। না, কাউকেই দেখা যাচ্ছে না। আর একটু হেঁটে একটা সিগারেট ধরলো আনাস। সিগারেট খাচ্ছে আর ব্যালকনির দিকে তাকিয়ে আছে। কোথা থেকে জানি এক লোক এসে বলল, উপরে কি দেখেন? বাড়িটা দেখতেছি। কেন, কিনবেন? এরকম একটা বাড়ি কেনার ইচ্ছে আছে। কিনবেন নাকি? না। তাহলে কি দেখছেন? বাসার সামনে লেখা আছে টুলেট, তাই বাসাটা দেখতেছি। ফ্ল্যাট খালি আছে কিনা। বাইরে থেকে কি দেখবেন, ভেতরে চলেন। আছে 2টা ফ্ল্যাট খালি আছে, 4 তলায় চলেন। না, আরেকদিন আসবো, আজকে দেখে গেলাম বাসাটা। আরে চলেন, ফ্ল্যাট ভালো লাগবে। না, অন্যদিন আসবো। আরে চলেন, পরে ফ্ল্যাট বুক হয়ে যাবে। আনাস লোকটা জোরাজুরিতে না গিয়ে পারল না। আনাস 2য় নাম্বার ফ্ল্যাট যে সুমাইয়া থাকে সেটা জানে। লোকটা আনাসকে সোজা 4 তলা নিয়ে গেল। 2টা ফ্ল্যাট দেখালো, বলল, কেমন লাগলো ফ্ল্যাট 2টা? খুব ভালো। আপনারা ফ্যামিলি ভাড়া নেবেন? না, আমি শুধু একা। আমি তো ব্যাচেলার ভাড়া দেই না। আমি একাই এক ফ্ল্যাট নিয়ে থাকবো। এখন কবে উঠবেন? আর আপনার নাম কি? আমি আনাস আহমেদ। আমি আপনাকে পরে জানাবো, বাড়ি থেকে শিওর হয়ে। তাহলে বাবা, তোমার নাম্বার নাকি কি বলে জানি না, এগুলো দিয়ে বলে পরে কথা বলা যায়। আমি এগুলো বুঝি না মোবাইল। নাম্বার নেওয়ার কি দরকার, আমি এসেই পরে জানাবো। বাবা, এরকম অনেকে বলে চলে যায়, পরে আর আসে না, তাই আমি তোমাকে হারাতে চাই না। আঙ্কেল, আমি আসবো। আচ্ছা বাবা, তুমি চলো আমার ফ্ল্যাটে, আমার মেয়ের সাথে কথা বলে যাও। আঙ্কেল, কত তলায় আপনার ফ্ল্যাট? 2য় তলায়। না থাক আঙ্কেল, আরেকদিন আসবো। আরে চলো। অচেনা লোক আবার 2য় তলায় আসে। কলিং বেল টিপ দিল আর সুমাইয়া বলে ডাক দিল। আনাস সেই ব্যক্তির পেছনে। একটা মেয়ে এসে দরজা খুলল। অচেনা লোক আবার 2য় তলায় আসে। কলিং বেল টিপ দিল আর সুমাইয়া বলে ডাক দিল। আনাস সেই ব্যক্তির পেছনে। একটা মেয়ে এসে দরজা খুলল। মেয়েটাকে দেখে আনাস অবাক হয় না। মেয়েটা হলো সুমাইয়া, কারণ আনাস জানে সুমাইয়া 2য় তলায় থাকে। কিন্তু 2য় তলার ফ্ল্যাট 2টা। এখন সুমাইয়া কোন ফ্ল্যাটে থাকে সেটা বুঝতে পারছিল না আনাস। সে মুখে ওড়না দেয়নি, কারণ তার বাবা ডাক দিয়েছে। সাথে যে আরেকজন থাকবে সেটা হয়তো ভাবে নাই। আনাস আবার সুমাইয়ের মুখটা ভালো করে কাছের থেকে দেখতে পারল। সে কি অপূর্ব রূপ, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। মন চায় সারাদিন তাকিয়ে থাকতে। আনাসকে দেখে তাড়াতাড়ি মাথায় কাপড় দেয় আর মুখ ঢেকে ফেলে। সুমাইয়া, এ হলো আনাস আহমেদ। সে 4 তলায় একটা ফ্ল্যাট ভাড়া নিতে চাচ্ছে, তার সাথে কথা বলতো। বাবা তুমি ভেতরে যাও, আমি দেখছি। আনাস এতক্ষণ সুমাইয়ের বাবার সাথে কথা বলছিল। সুমাইয়ের বাবা খুব সরল সোজা মানুষ, বুঝলো। তুই কথা বল। ওকে, তুমি ভেতরে যাও। সুমাইয়ের বাবা ভেতরে চলে গেল। আনাস বলল, প্লিজ আমাকে ছেড়ে দেন। কেন ছেড়ে দিব? কোন ফ্ল্যাটের ডান পাশটা নাকি বাম পাশটা? ডান পাশেরটা। এখন বুঝছি, আপনি আমাকে ফলো করে এখানে আসছেন। কে বলছে আমি আপনাকে ফলো করি? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখনই তোমার বাবা আমাকে ধরে নিয়ে এসেছে। প্লিজ আমাকে যেতে দিন। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন, না হলে কিন্তু বাবাকে ডাক দিব। এখন বলেন কি জন্য আসছেন? আপনাকে দেখতে। আবার বলেন কি জন্য আসছেন? বললাম তো। আমাকে দেখতে কেন? আপনার কি মনে হয়? কেন, আমি ছাড়া আর কি মেয়ে নাই? ওকে, তাহলে আমি ওইসব মেয়ের কাছে যাই, আপনার কাছে আর আসবো না। আমার সম্পর্কে ভালো করে জানেন? না, এত কিছু জানার কি দরকার? আপনাকে ভালো লেগেছে সেটা বড় কথা। কাকে ভালো লেগেছে? কি ভালো লেগেছে? বাবা, উনি বলছেন ফ্ল্যাটটা তার ভালো লেগেছে। ও, তাকে জিজ্ঞেস কর কখন আসবে। আঙ্কেল, ফ্ল্যাটের ভাড়া কত? 30,000 টাকা, অগ্রিম 3 মাসের। এত বেশি ভাড়া কেন আপু? আপু হোয়াট? এত বেশি ভাড়ায় থাকলে থাকেন, না থাকলে চলে যান। ওকে,
তাহলে আমি পরে জানাবো। সুমাইয়া, তুই তার নাম্বারটা রাখ, আমি এসব বুঝি না। তুমি যাও, আমি রাখতেছি। আহা, তোমাকে সুমাইয়া বাইরে দাঁড় করিয়ে রাখছে। ভিতরে আসো বাবা, ভিতরে আসো। না না আঙ্কেল, অসুবিধা নাই। ভেতরে আসেন। না না, আমাকে এক গ্লাস পানি দিলেই চলবে। দে তো তাকে এক গ্লাস পানি। সুমাই চলে যায় পানি আনতে। চলে গেলে সুমাইয়ের মা আসে। ভিতরে আসো বাবা, তোমার বাবা কি করে? হানাসের মুখটা কালো হয়ে যায়। আনাস কোনো কথাই বোঝে না। হানাসের চোখ দিয়ে পানি চলে আসে। এমা, তুমি কাঁদছো কেন? আসলে আমার বাবা মা কেউ নেই। সরি, তোমাকে কষ্ট দিলাম। না না, ইটস ওকে। মা বাবা তোমার উল্টাপাল্টা প্রশ্ন করে খালি ঝামেলা করো। যাও তো এখান থেকে। সুমাইয়ের কথা তার বাবা মা দুজনেই চলে যায়। হানাস বুঝলো সুমাইয়ের বাড়িতে খুব পাওয়ার। আনাসের চোখে এখনো পানি। দাঁড়ান, টিস্যু আনছি। টিস্যু লাগবে না, আপনার ওড়নাটা দেন, চোখ মুছি। আমার ওড়না ভালো না, আমি টিস্যু আনছি। থাক, লাগবে না, আমি হাতেই মুছে নিচ্ছি। ওকে নেন। সুমাইয়া আনাসের আরো কাছে আসে। এসে ভেতরে উকি দিয়ে ওড়নাটা বাড়িয়ে দেয়। হানাস ওড়না দিয়ে চোখটা মুছলে আবার দূরে সরে যায়। থ্যাঙ্কস। এই নেন শরবত। আমি তো পানি বলছি, শরবত বলি নাই। এটা খান, খুব ভালো লাগবে, লেবুর শরবত। সুগার দিছেন? হুম। আমি সুগার খাই না। প্লিজ এক গ্লাস পানি নিয়ে আসেন। ওকে, দাঁড়ান। সুমাইয়া ভেতর থেকে এক গ্লাস পানি নিয়ে আসে। গ্লাসটা তার হাতে থেকে নেয় হানাস। নিয়ে দেখে ফ্রিজের পানি। হানাস বলল, আমার ফ্রিজের পানি খেলে ঠান্ডা লাগে, প্লিজ নর্মাল পানি আনেন। খান, ভেতরে ভালো লাগবে। ঠান্ডা লাগবে। ওকে, দাঁড়ান। আনাস ভেতরে হাসতে হাসতে শেষ। কেমন লাগে খাটতে? ভেতর থেকে সুমাইয়া জোরে আওয়াজ আসলো। হানাসের আরো হাসি পাচ্ছিল। সুমাইয়া ভেতরে গেলে তার মা জিজ্ঞেস করলো, ইরে, এভাবে পানি গ্লাস নিয়ে হাঁটতেছিস কেন? এমন আজব ছেলে আমি আর দেখিনি। লেবুর শরবত খায় না চিনির জন্য, ফ্রিজের পানি খায় না ঠান্ডা লাগবে। দাঁড়া, এবার নিয়ে গরম পানি দিব। না মা, এরকম করিস না, ছেলেটা এতিম, মা বাবা কেউ নাই, যেটা বলে সেটা দে। দিচ্ছি। সুমাইয়া পানি নিয়ে আসে। আনাস পানি হাতে নেয়। বলল, এবার ঠিক আছে? ঠিক না থাকলে আমি আর দিতে পারবো না। এবার ঠিক আছে, থ্যাঙ্কস আপু। আর একবার আপু বললে তোকে আমি মেরেই ফেলবো। কি বলছেন? যা বলার বলছি। গ্লাস দেন। ওকে নেন, আরেক গ্লাস দেয়া যাবে? না, দেওয়া যাবে না, নিচ থেকে কিনে নিয়েন। ওকে, আমি এখন যাই। চলে যাবেন? ভেতরে আসেন। এতক্ষণ নিতে পারলেন না, এখন চলে যাব? এখন বলেন। আমি তো বলেছিলাম, এখন আমি বাবাকে কি বলবো? আমি কি জানি? আপনি কি জানেন মানে? আপনিই তো ঝামেলা করেছেন। আমি ঝামেলা করছি, এখন সলভ করবেন আপনি। ওকে, আপনার নাম্বারটা দেন। হানাস একটা কাগজে লিখে দিল নাম্বারটা। এই নেন আপনার নাম্বারটা প্লিজ। ধন্যবাদ। আমার নাম্বার আপনার মোবাইলে আছে, লাস্টে 23। ওটা আপনার নাম্বার? তাহলে ধরেন নাই কেন? ব্যস্ত ছিলাম। তাহলে যাই আপু। বলে দিল এক ধর। আসতে যান, পড়ে যাবেন। সুমাইয়া ভেতরে যায়। গেলে মা বলল, কে পড়ে যাবে সুমাইয়া? কে পড়ে যাবে? কে পড়ে যাবে? আরে গ্লাস, বলেছিলাম গ্লাসটা পড়ে যাবে। কার হাত থেকে? আমার হাত থেকে। দেখাবো? না না, দেখান, লাগবে না। সুমাইয়া ভেতরে চলে যায়। সুমাইয়ের মা সুমাইয়ের বাবার কাছে গিয়ে বলল, তুমি কিছু বুঝছো? কি বুঝতাম? এতক্ষণ দুজন কি কথা বললো? কি কথা বলবে? বাসা নিয়ে কথা বলছে। অন্য কারোর সাথে তো বাসা নিয়ে এতক্ষণও কথা বলে না। কথা বলছে তো কি হয়েছে? দুটো কথা বেশি বললে অসুবিধা কি? যদি আমাদের একটা ফ্ল্যাট ভাড়া নেয় তাহলে একটু বেশি কথা বললে কি অসুবিধা? ধুর, তোমাকে কি বোঝাচ্ছে আর তুমি কি বুঝছো? যেটা বলছো সেটাই তো বললাম। সুমাইয়ের মা সেখান থেকে চলে যায়। সুমাইয়ের এদিকে আনাসের কলের অপেক্ষায় বসে আছে। আনাস কখন ফোন দিবে অপেক্ষা করতে করতে সুমাইয়া ঘুমিয়ে গেল। ফোন আসলো না। আনাস বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেলো, একটা সিগারেট ধরলো, ভাবলো ফোন দিবে, কিন্তু না। সে দেখে তার প্রতি সুমাইয়ের কতটুকু টান, দেখে সে ফোন দেয় কিনা। আনাস ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। ফোন আসলো না। সুমাইয়ের মা সেখান থেকে চলে যায়। সুমাইয়া এদিকে আনাসের কলের অপেক্ষায় বসে আছে। আনাস কখন ফোন দেবে অপেক্ষা করতে করতে সুমাইয়া ঘুমিয়ে গেল। ফোন আসলো না। আনাস বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেলো, একটা সিগারেট ধরলো, ভাবলো ফোন দিবে, কিন্তু না। সে দেখে তার প্রতি সুমাইয়ের কতটুকু টান, দেখে সে ফোন দিয়ে কিনা। আনাস ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। ফোন আসলো না। সকাল 4টার সময় মোবাইলে ফোন বাজতেছে। আনাস মোবাইল ধরে দেখে অচেনা নাম্বার, লাস্টে 23।
হ্যাঁ, কে বলছেন? আমি সুমাইয়া। তুমি এত সকালে ফোন কেন? উঠে নামাজ পড়েন। ওকে তাহলে রাখি। ওকে। আর একটু পর আনাসে ঘুম থেকে উঠেই নামাজ পড়ে, আবার ঘুম দেয়। ঘুম থেকে উঠে চলে যায় অফিসে। অফিস থেকে আসার সময় সুমাইয়াকে কল দেয় আনাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোথায় আপনি? অফিসে। দেখা করতে পারবেন? এখন অফিসের পর। পারবো। ওকে, তাহলে ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি, চলে আসেন। ওকে, আসতে একটু দেরি হবে। দেরি হোক, আমি অপেক্ষায় থাকবো। ওকে, আমি আসবো। রাখি তাহলে। বাই। আনাস ঠিকানায় গিয়ে অপেক্ষা করতে থাকে। সুমাইয়ের বস আসিফ তাকে ডাক দেয় অফিসে যাওয়ার জন্য। সুমাইয়া তার বসের অফিসে যায়, গিয়ে চেয়ারে বসলেই তার বস আসিফ বলল, এখন বলো তোমার মত। কিসের মতো স্যার? তুমি জানো না? মনে পড়ছে। তাহলে এখন বলো। সুমাইয়া চিন্তা করতেছে কি বলবে। এদিকে আনাসকে সুমাইয়া ভালোবাসে, কিন্তু আনাস যদি চলে যায়, তার সে যে বিধবা এই কথা শুনে এই মুহূর্তে আসিফকে না বলবে, না বললে শেষ। কিন্তু পরে যদি আনাসকে না পায়, আর এদিকে সুমাইয়ার জীবনে একজনের খুব প্রয়োজন। এত চিন্তা ভাবনার কি আছে? ওকে, তুমি চিন্তা ভাবনা করে ডিসিশন নাও। ততক্ষণে চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। ওকে। সুমাইয়া আসিফের সাথে ঘুরতে আসে, কারণ সুমাইয়া না করতে পারছে না। আসিফের সাথে অনেকক্ষণ ঘুরে আসিফ তাকে ভালো ভালো জায়গায় নিয়ে যায়, যেগুলো সুমাইয়ের অনেক ভালো লাগে। বিকেলবেলা বলল আসিফ, সুমাইয়া, তোমাকে এখন আমি এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যাব যেটা আমার সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট। ওকে। আসিফ সুমাইয়াকে সেই রেস্টুরেন্টে নিয়ে যায়, গিয়ে এক টেবিলে গিয়ে বসে। সুমাইয়া এদিক ওদিক তাকাচ্ছে, একটা ছেলের উপর সুমাইয়ার চোখ আটকে যায়। সেটা হলো আনাস। সুমাইয়া তাড়াতাড়ি তার ব্যাগ থেকে মোবাইল বের করে মেসেজ চেক করে দেখে আনাস এই রেস্টুরেন্টের ঠিকানা দিয়েছে। আসিফের সাথে থাকায় সুমাইয়া আনাসের মেসেজের কথায় ভুলেই যায়। কি করবে সুমাইয়া কিছুই বুঝতে পারছে না। সুমাইয়া উপরওয়ালার কাছে সব ছেড়ে দেয়। এদিকে আনাস সুমাইয়ার অপেক্ষায় আছে। দুপুর গড়িয়ে যাচ্ছে, সুমাইয়া আসছে না। ফোন দিবে ভেবে দিল না, মনে হয় কোনো কাজে আটকে পড়েছে। ফোন দিলে যদি রেগে যায়, সেজন্য ফোন না দিয়ে অপেক্ষায় রইল আনাস। বিকেল যখন হয়ে এলো, তখন ভাবলো মনে হয় সুমাইয়া আর আসবে না, আনাস চলে যাবে। এমন সময় কেন জানি তার মনে হলো আর একটু বসি, হাসতেও তো পারে। আনাস ঠিকই বসলো। সুমাইয়া ঠিকই আসলেও কিন্তু সেটা একা না, অন্য কারোর সাথে। লোকটা বয়স্ক, 40 ছুঁই, মনে হয় স্বামী। আর তাকে জিজ্ঞেস করা হলো না তার স্বামী আছে কিনা, নাকি বিবাহিত। আনাস তাহলে ভাবলো সে এক বিবাহিত মেয়ের প্রেমে পড়লো। না না, এ হতে পারে না। তাহলে সোমাইয়া কেন বলল না সে যে বিবাহিত? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আনাস দেখে সুমাইয়া লোকটার সাথে এসে এক টেবিলে বসলো। মেকআপ করা তো মুখটা দেখা যাচ্ছে না, মেকআপের উপর থেকে বোঝা যাচ্ছে কোনো চিন্তার আবেশে নেই, মনে হচ্ছে নিজের ইচ্ছায়। তাহলে কি তাকে দেখানোর জন্য এরকম করলো সুমাইয়া? কিন্তু কেন? সে তো তার সাথে হাসি খুশি ভাবেই কথা বলছে। তাহলে মনে হয় সে যে ফলো করে সেটা তার ভালো লাগে না। মুখে না বলে সরাসরি দেখিয়ে দিল। এটাই আমার কপালে ছিল। আসলে আমার কপালটাই খারাপ। জীবনটা ভাবছিলাম তোমাকে নিয়ে কাটাবো, সে স্বপ্ন আর পূরণ হলো না। উল্টো একটু কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। বাই বাই সোমাইয়া। একটা কাগজ বের করলো আনাস। কাগজের মধ্যে লিখলো, আপনাকে ধন্যবাদ আমার সাথে কিছু সময় কাটানোর জন্য। কিছু কথা ছিল, সেটার বলা হলো না। অনেক কষ্ট নিয়ে গেলাম। বাই আনাস। এটা লিখে টেবিলের উপর ফেলে চলে আসলো আনাস। আনাস জানে সুমাইয়া তাকে দেখেছে, তাই কাগজটা নিশ্চয়ই পাবে। আনাস সোজা বাসায় এসে সিগারেট ধরলো। আর বুকের কোথা থেকে জানে অনেক কষ্ট অনুভব হচ্ছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। সেই কান্না যেদিন মা বাবা দুজন মারা গিয়েছিল। আর যদি মা বাবা থাকতো তাহলে মনে হয় এতটা কষ্ট পেত না আনাস। এতদিন এক কষ্ট নিয়ে বেঁচেছিল সে, এখন তার সাথে আরেক কষ্ট যুক্ত হলো। এই কষ্ট নিয়ে আনাস কিভাবে বাঁচবে? আনাস জোরে জোরে কাছে আর মা বাবা বলে ডাকছে। আর যদি মা বাবা থাকতো তাহলে হয়তো তাকে বুকে তুলে নিত। মার পরশে তার সব কষ্ট চলে যেত। বাবার আদরে আনাস আবার চলতে পারত। মা বাবা, তোমরা কেন আমাকে রেখে চলে গেলা? আমাকে সাথে নিয়ে যেতে। এই বলে আনাস কাশতে লাগলো। কাশির সাথে রক্ত বের হচ্ছে। আনাস তাড়াতাড়ি গিয়ে কুলি করে, মুখ ধুয়ে বিছানায় শুয়ে কাছে প্রশ্ন করতে লাগলো, সোমাইয়া, কেন তুমি এমন করলা আমার মতো একটা এতিম ছেলের সাথে? তুমি আমাকে সরাসরি বলতে পারতে। কেন তুমি আমাকে এতটা কষ্ট দিলা? এত বড় কষ্ট নিয়ে আমি কি করে বাঁচবো? আনাস সেই কষ্টে মোবাইল ঢিল দিয়ে ভেঙে ফেলে।
যাতে কেউ তার সাথে যোগাযোগ করতে না পারে। হানাস তাড়াতাড়ি একটা ঘুমের বড়ি খায়। হানাস মাঝে মাঝে এটা খায় যখন তার মা বাবার কথা মনে পড়ে। আনাস ঘুমাতে যাবে এমন সময় জাকিয়ার বার্থডের কথা মনে পড়ে। কি করবে কিছুই করার নেই, এখন তাকে ঘুমাতে হবে। মোবাইলও ভাঙা, যা করার সকালে দেখা যাবে। হানাস কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেল সে বলতেও পারল না। সুমাইয়া আসিফের সাথে একসাথে খাবার খেলো। খাবার খাওয়া শেষ হলে হাসিফ বলল, এখন তো তুমি চিন্তা ভাবনা করেছো, এবার তাহলে তোমার সিদ্ধান্ত বলো। সবাই কিছু বলছে না, কি বলবে সে কিছু বুঝতে পারছে না। আপনি প্লিজ আমাকে আর 2 দিন সময় দেন। ওকে দিলাম, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ আসে। দেখা যাক। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ওকে। সুমাইয়া আনাস যে টেবিলে বসেছিল সেই টেবিলে একটা চিরকুট পেল। চিরকুটে লেখা, আপনাকে ধন্যবাদ আমার সাথে কিছু সময় কাটানোর জন্য। কিছু কথা ছিল সেটা আর বলাই হলো না, অনেক কষ্ট নিয়ে গেলাম। বাই, হানাস। সুমাইয়া এটা পড়ে মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অবস্থা, কোনো মতেই টেবিলে বসে পড়ে। সুমাইয়া এটা পড়ে মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অবস্থা, কোনো মতেই টেবিলে বসে। সুমাইয়ার এই অবস্থা দেখে আসিফ বলল, সুমাইয়া কি হয়েছে, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তাহলে চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। ওকে। সুমাইয়াকে বাসায় দিয়ে আসিফ চলে যায়। সুমাইয়া বাসায় এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, সুমাইয়া এটা তুই কি করলি? তুই এতটা বেখেয়ালি করলি আনাসের সাথে? সুমাইয়া তুই অনেক খারাপ। এটা বলে এই কাঁদতে থাকে আর ভাবতে থাকে এখন কি করবে সে। আনাসের কাছে গিয়ে ক্ষমা চাইবে। আমি এটা কি করলাম? আনাসকে দুপুর থেকে বসিয়ে রেখে সন্ধ্যার সময় গেলাম আরেক ছেলের সাথে। এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সে কি আর আমার সাথে দেখা করবে? সে তো মনে হয় কেঁদে শেষ। আনাস অল্প কিছু হলেই কেঁদে দেয়, এখন তো মনে হয় কেঁদে কেঁদে শেষ। আমি এটা কি করলাম? আমি একটা এতিম ছেলের মন বুঝতে পারলাম না। সুমাইয়া তাড়াতাড়ি আনাসের নাম্বারে ফোন দেয়। মোবাইল বন্ধ। সুমাইয়া অনেক টেনশনে পড়ে যায়, ঠিক করবে সে। গোসল করে এই গোসলের সাথে চোখের পানিও যাচ্ছে। গোসল করে এসে ঘুমিয়ে যায়। হানাস সকালে ঘুম থেকে উঠে কলিং বেলের আওয়াজে দরজা খুলে দেখে মিম আর জাকিয়া আর মিমের স্বামী মানে আমার ফ্রেন্ড হাসান। দোস্ত, তোর কি হয়েছে? গতকাল রাতে তোকে কতগুলো ফোন দিলাম, মোবাইল বন্ধ। আর বলিস না, এক মেয়ে খালি ফোন করে ডিস্টার্ব করে, তাই মোবাইলটা বন্ধ করে রেখে দিই। জাকিয়া মামনি আসো, কোলে আসো। না, আমি তোমার কোলে যাবো না। তুমি গতকাল আমার বার্থডেতে যাও নাই? মামনি রাগ করে না, আমার একটু খেয়াল ছিল না। তুই যাসনি দেখে জাকিয়া কেক কাটে নাই, তোকে ছাড়া কেক কাটবে না। মামনি এখন আমি তো আছি, চলো কেক কাটি। তাহলে তুই রেডি হ। ওকে, তোরা ভিতরে এসে বস। আনাস রেডি হয়ে মিমের বাড়ি যায়। সেখানে গিয়ে জাকিয়ার বার্থডে পালন করে। যাওয়ার সময় জাকিয়ার জন্য গিফট কিনে নিয়ে যায়। দুপুর হলে খাওয়া দাওয়া করে এক রুমে বসে আছে। এমন সময় হাসান আসে। হাসান এসে বলল, তুই সত্যি করে বলতো, তোর গতকাল কি হয়েছে? কই কিছু না। আমার সাথে গোপন রাখবি? মিমের কাছে বলবো না। তোর রুমে আমি ঘুমের ঔষধ পাইছি আর তোর মোবাইল ভাঙা দেখছি। আনাস হাসানকে সব বলল। এই জন্য থাক দোস্ত, কষ্ট নিস না, তোর জীবনে আরো ভালো মেয়ে আসবে। না দোস্ত, আমি সুমাইয়াকে ভালোবাসতাম। হানাস কেঁদে দেয়। দোস্ত কাঁদিস না, যা হবার হয়ে গেছে। তুই বলে তোর জন্য মেয়ে দেখবো। না রে, আমি দেখি কি করা যায়। ওকে, তুই ঘুমা। না দোস্ত, চলে যাব বিকালে। আজকের দিনটা থেকে যা। আজকে অফিসে যাই নাই, আগামীকাল যেতে হবে। ওকে। এমন সময় জাকিয়া আসে। হানাস জাকিয়ার সাথে খেলতে শুরু করলো। জাকিয়াকে কিছুক্ষণ পড়ালো, একটু তার সাথে খেললো, শয়তানি করলো। এইভাবে কখন যে বিকেল হয়ে গেল। মেয়ে অনেক আনাসকে বসে থাকার জন্য। জাকিয়া কাঁদতে কাঁদতে শেষ। হানাস বলল 2 দিন পর আবার আসবে সে। আনাস বাসা থেকে বের হয়ে সোজা গেল ডাক্তারের চেম্বারে। ডাক্তারকে তার রোগের কথা বলল। কাশির সাথে রক্ত আসে। আপনি কি স্মোক করেন? হুম। অতিরিক্ত স্মোক করলে এই রোগ হয়। আপনাকে স্মোক করা বন্ধ করতে হবে। শরীরে এই রোগের ভিন্ন কোনো কারণ থাকতে পারে। সেটা সম্ভব না ডক্টর। আপনি ডেইলি কয়টা খান? 15-20টা হবে। আপনি ডেইলি একটা খেতে পারেন 2 দিন পর পর। সেটা সম্ভব না। তাহলে আমার দ্বারা রোগ নিরাময় সম্ভব না। ওকে, ডেইলি একটা করে খাই। ওকে, তবে হাফ। ওকে। ডাক্তার আনাসকে কিছু ওষুধ লিখে দেয়। আনাস সেগুলো কিনে মার্কেট থেকে একটা মোবাইল কিনে বাসায় আসলো সিম লাগিয়ে। সিগারেট হয়তো যাবে, এমন সময় ডাক্তারের কথা মনে পড়লো। ঢিল দিয়ে সিগারেট ফেলে দেয়। আনাসের মাথায় একটা ভাবনা সব সময় আছে, সেটা হলো সুমাইয়া। মাথায় খালি সুমাইয়ের কথা ঘুরতে থাকে। এখন যেভাবেই হোক সুমাইয়াকে মাথা থেকে বের করতে হবে তার, কারণ সে বিবাহিত। বিবাহিত না হলে কি,
40-50 একটা লোকের সাথে কি জন্য ঘুরবে? তার বাবা মা সবাইকে এসে চিনে। তার এমন কোনো আত্মীয় নাই, স্বামী না হলে মনে হয় বয়ফ্রেন্ড। কিন্তু একটা বুইড়া লোকের সাথে প্রেম করবে সুমাইয়া, এটা মেনে নেওয়া যায় না। আনাসের মাথায় কিছুই ধরছে না। হানাস সুমাইয়ের চিন্তা মাথা থেকে বের করতে মোবাইল টিপতে থাকে। মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে যায়। সুমাইয়া সকালে উঠে অফিসে যাওয়ার আগে আনাসের এখানে আসে। এসে দেখে দরজা বন্ধ। ফোন দেয়, মোবাইল বন্ধ। কোথায় গেল আনাস? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায় বাড়িতে। অফিসে যাবে না, মন ভালো না সুমাইয়ার, মাথায় শুধু আনাস। আনাসের চিন্তা মাথা থেকে যাচ্ছেই না। 2 দিন ধরে অফিসে যায় না সুমাইয়া। তার কিছু ভালো লাগে না। আনাসের কারণে সুমাইয়ার মনেই এতটা প্রভাব ফেলবে সুমাইয়া জানতো না। তার কারণ চিরকুট। কারণ চিরকুটের লেখাগুলো সুমাইয়ার বুকে লাগে। আজ 10 দিন হয়ে গেছে সুমাইয়া আনাসকে ভুলতে পারে নাই। আসিফকে না করে দিয়েছে সুমাইয়া, আর সে ব্যাংক থেকে চলে আসে। নতুন এক চাকরির জন্য ইন্টারভিউ দেয়। সুমাইয়ার রেজাল্ট খুব ভালো, তাই চাকরি পেয়ে যায়। এভাবে আরো 10 দিন চলে যায়। আনাসের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ। আনাসের চিন্তা মাথা থেকে দূর হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই আনাসকে ভুলতে পারছে না। সুমাইয়া মাঝে মাঝে ভাবে আনাস কি করে তাকে এছাড়া থাকছে। আনাস, তুমি আমাকে মিস করো না। আমি তোমাকে অনেক মিস করি। এই বিধবা সুমাইয়াকে তুমি সুখ দিতে পারবে। তুমি প্লিজ আবার ফিরে আসো। আচ্ছা, একদিন আনাস তুমি আমার সামনে পড়তে পারো না? তুমি সামনে পড়লে আমি তোমাকে জড়িয়ে ধরে আমার মনের সব কথা একসাথে বলবো। সুমাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করে যাতে আনাসের সাথে দেখা হয়। আল্লাহ মনে হয় সে দোয়া কবুল করে। আজ 20 দিন হয়ে গেল সুমাইয়ার সাথে কোনো যোগাযোগ নেই আনাসের। কারণ সে অন্য একজনকে নিয়ে সুখেই আছে। আমি আমার মতো আছি, কিন্তু তাকে ভুলতে পারছি না। এই কিছুদিনের সম্পর্কে সুমাইয়া আমার উপর এত প্রভাব ফেলবে আগে জানতাম না। আমি আমার মতো চলছি, প্রতিদিন অফিসে যাচ্ছি, মাঝে মাঝে সাফার সাথে দেখা হয়। তার চেহারাটা দেখলে মায়া লাগে। এইভাবে 1 মাস চলে যায়। একদিন সন্ধ্যার পর বাস দিয়ে বাসায় আসছে আনাস। জরুরি প্রয়োজনে তাকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। বাসে উঠে পুরো বাস কেন জানি খুঁজে, কেন হয়তো সুমাইয়া। বাসে বেশি মানুষজন নেই, অধিকাংশ সিট খালি। আনাস মাঝখানে একটা সিটে বসে, জানালার পাশে বসে এই বাইরে তাকিয়ে আছে। কেন জানি এখন আর বাসে উঠলে ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায় আনাসের। সুমাইয়া, তুমি কেন জেনে শুনে আমাকে এতটা কষ্ট দিলা? তুমি আমাকে বলতে পারতে তুই ম্যারিড। আমার কেন জানি মনে হচ্ছে না সুমাইয়া বিবাহিত না। এই যুগে এত সুন্দরী একটা মেয়ের বিয়ে না হওয়া। আমি বাইরে তাকিয়ে আছি। ভাড়া দেন। এই নেন। আনাসের ঘুম ধরছে। আনাস ঘুমিয়ে গেল, কারণ বাস সে যেখানে গিয়ে নামবে ততটুকু পর্যন্ত এই বাস যাবে। তাই আনাস ভাবলেও ঘুমিয়ে গেলে অসুবিধা নাই। আনাস ঘুমিয়ে গেল, কিন্তু কার জানি মায়া ভায়া স্পর্শে আনাসের ঘুম ভেঙে যায়। আনাস চোখ খুলে নাই। আনাসের হাতটা তার নিজের হুড়ুর উপর ছিল। এই হাতের ভেতর একটা নরম হাত, মনে হচ্ছে ভেজা। আনাসের আঙুলগুলো ধরে রাখে। আনাস পরিচিত একজনের ঘ্রাণ পাচ্ছে। চোখ খুলে দেখে সুমাইয়া। আনাসের ঘুম ধরছে, তাই আনাস ঘুমিয়ে গেল। কারণ বাস সে যেখানে গিয়ে নামবে ততটুকু পর্যন্তই বাস যাবে। তাই আনাস ভাবলেও ঘুমিয়ে গেলে অসুবিধা নাই। আনাস ঘুমিয়ে গেল, কিন্তু কার জানি মায়াভার স্পর্শে আনাসের ঘুম ভেঙে যায়। আনাস চোখ খুলে নেয়। আনাসের হাতটা তার নিজের উড়োর উপর ছিল। এই হাতের ভিতর একটা নরম হাত, মনে হচ্ছে ভিজা। আনাসের আঙ্গুলগুলোকে ধরে রাখে। আনাস পরিচিত একজনের ঘ্রাণ পাচ্ছে। চোখ খুলে দেখে সুমাইয়া। আনাস অবাক হয়ে যায়। সুমাইয়ার চোখে পানি। আনাস বলল, সুমাইয়া, আপনি এখানে? আমি আপনাকে কত খুঁজছি, অবশেষে আপনাকে পেলাম। আপনি না বিবাহিত? এই কথা বলাতে সুমাইয়া আনাসের হাত থেকে নিজের হাত নিয়ে নেয়। আমি বিবাহিত। তাহলে কি আমার সাথে সম্পর্ক রাখবেন না? না। চুপ, কোনো কথা নাই। আনাস চুপ হয়ে গেল। বাস এসে লাস্ট স্টেশনে থামলো। আনাস বলল, নামেন। না, নামবো না। বাস আর যাবে না, এখানেই নামতে হবে। সুমাইয়া তাড়াতাড়ি বাস থেকে নেমে যায়। আনাস নেমে সুমাইয়াকে আর পাচ্ছে না। আনাস ভাবলো সুমাইয়া এত তাড়াতাড়ি কোথায় চলে গেল। আশেপাশে শুধু বাস। আনাস সুমাইয়া বলে ডাক দিল, সুমাইয়া, সুমাইয়া, কোথায় তুমি সুমাইয়া? আনাস ভাবলো সুমাইয়া মনে হয় চলে গেছে। আনাস তার পথে হাঁটা হলো। এমন সময় কোথা থেকে জানি সুমাইয়া বের হইয়া বলল, আমি এখানে। আনাস সুমাইয়ের কাছে যায়। কোথায় হারিয়ে গেলা? হারিয়ে যাই নাই, তোমার মুখ থেকে তুমি শোনার জন্য আমি লুকিয়েছিলাম। সত্যি? চলো সামনের রেস্টুরেন্টে গিয়ে বসি। চলো। আনাস আর সুমাইয়া সামনের রেস্টুরেন্টে গিয়ে দুজন দুপাশে বসে। আনাস 2টা কফি অর্ডার দিল। আনাস বলল, তুমি বিবাহিত বলার কারণে তুমি রাগ করেছো? তাহলে ওই দিনের 40 ছুঁই ছুঁই লোকটা কে ছিল? সেটা আমার বস। আমাকে বিয়ে করার প্রস্তাব দিছিল, কিন্তু আমি না করে
ব্যাংক থেকে চলে আসি। কি? আর আমি কি না ভাবছি ওটা তোমার স্বামী অথবা বয়ফ্রেন্ড? কি ভুলটাই না হলো? সরি, তোমাকে অপেক্ষায় রেখে আমি আরেক লোকের সাথে রেস্টুরেন্টে আসলাম। এটা যে কত কষ্টকর আমি তোমাকে দেখে বুঝছি। সরি, আমাকে মাফ করে দাও। অনেক কষ্ট পাইছি জানো। ওই দিন আমি কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলেছি। তুমি বোধহয় বেশি কষ্ট সহ্য করতে পারো না। মা বাবা মারা যাওয়ার পর থেকে। সরি, তোমার চিরকুট পেয়ে আমিও কান্না করি। সুমাইয়া আনাসের হাতের ভেতর তার হাত রাখে। তার হাত কেমন জানি ঘরমাক্ত। আনাস বলল, তোমার হাত এমন ভিজা কেন? তোমার কারণে। আমার কারণে কেন? তোমার কারণে এই 1 মাস তোমাকে মনে মনে অনেক খুঁজেছি, আর ভেতরে একটা বিশাল টেনশন কাজ করছে, তার জন্য বোধহয়। কিন্তু এখন তো আমি আছি। যতদিন পর্যন্ত না আমাকে বিয়ে করে ঘরে তুলবা, ততদিন পর্যন্ত আমার হাত এরকম ভিজা থাকবে। বুঝছি। আর যদি বিয়ে না করি তাহলে কি সারা জীবন? তোমার মুখটা অনেকদিন ধরে দেখি না, প্লিজ একটু দেখাও। এখন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে মানুষ নাই, প্লিজ প্লিজ। ওকে। সুমাইয়া মেকআপ খুলে মেকআপ দিয়ে তার মাথা ঢেকে ফেলে। তার মুখটা আনাসের দিকে। আনাস তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের পাতাও ফেলছে না। চোখ মুখ শুকিয়ে গেছে, মনে হয় টেনশন করতে করতে। তারপরেও অনেক সুন্দরী। আনাস পাক্কা 5 মিনিট তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তার হাত আনাসের হাতের সাথে শক্ত করে ধরে রাখে। আনাসের চোখে কেন জানি পানি চলে আসে। তুমি কাঁদছো কেন? এটা সুখের কান্না। আমার মন এতদিন ধরে এই জিনিসটা খুঁজছিল। আজ আমার মন সেই জিনিসটা পেল, তাই সুখে কাঁদছি। সুমাইয়া তার হাত দিয়ে আনাসের চোখের পানি মুছে দেয়। তোমার চেহারার মধ্যে কি আছে? মন চাই শুধু তাকিয়ে থাকি। সত্যি? ওইটার আসলে সুমাইয়া উল্টো দিকে ঘুরে মেকআপ ঠিক করে ফেলে। আমার সম্পর্কে তোমার আরো কিছু জানার আছে? কি? তোমার কোনো স্বামী নাই? নাই কোনো বয়ফ্রেন্ড আছে? না। না, তাহলে আজ এতটুকু থাক, পরে আস্তে আস্তে জানবো। ওকে, তুমি বোধহয় সিগারেট খাও না। তুমি কি করে এত শিওর হলা? অনুমানে বললাম। খাই। ডেইলি একটা, আগে খেতাম 15টা। হঠাৎ এই পরিবর্তন? আমার কাশের সাথে রক্ত আসে, তাই ডক্টর বলল সিগারেট খাওয়া ছেড়ে দিতে। কি সত্যি? এখন আসে না। ভালো, আমাকে ছেড়ে চলে যাবে? না, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। চলো। আনাস সুমাইয়াকে বাড়ি পৌঁছে দেয়, দিয়ে বাড়ি আসে। এসে সুমাইয়াকে ফোন দেয়। ফোন দিয়ে কথা শুরু করলো। খাওয়া দাওয়া করছো? খাচ্ছি। কি দিয়ে খাচ্ছো? লাউ আর ডাল। লাউ আমার ফেভারিট। হো তাই? তোমাকে ভিডিও কল দেই? না, আমার শরীরে কাপড় নাই। থুর, এখন কি হইছে? কি হইছে মানে? অনেক কিছু হইছে। ও আচ্ছা আনাস, তুমি কি আমাকে মন থেকে ভালোবাসো? সত্যি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার সম্পর্কে যদি খারাপ কিছু শোনো তাহলে কি আমাকে ছেড়ে চলে যাবে? না। এখন আমি তোমাকে অনেক মিস করছি। আমাকে কবে বিয়ে করবে? সেই কথাটা সামনাসামনি বলবো নে। ওকে। এই দেখো না, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তাই মনে হচ্ছে। তোমার কি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? অনেক। এখন মন চাচ্ছে বৃষ্টিতে ভিজতে। এত রাতে বৃষ্টিতে ভিজার কোনো দরকার নেই, ঠান্ডা লাগবে। ঠিক আছে। আচ্ছা আনাস, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো? 100%। আর তুমি? আমি 100%। আনাস, মনে হয় বাবা আসছে, তোমাকে সকালে ফোন দিব। ওকে। এভাবে 1 সপ্তাহ চলে যায়। রাতের বেলা ফোনে কথা বলে, দিনের বেলা মাঝে মাঝে দেখা করা। এই 1 সপ্তাহে তাদের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। একদিন রাত্রে বেলা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আনাস সুমাইয়ার সাথে কথা বলতেছে। কথা বলা শেষ হলে ঘুমাতে যাবে, এমন সময় কে জানি দরজায় টোকা দিল। আনাস দরজা খুলে দেখে সাফা। আনাস অবাক হয়ে বলে, সাফা, তুই এখানে আমার বাসায় কেন? জান, রাগ করো না, আমি সামনের এক ফ্রেন্ডদের বাসায় গেছিলাম। তখন আসার সময় দেখো তো কি বৃষ্টি নামছে। একটু বসি, বৃষ্টি থামলে চলে যাব। তোকে দারোয়ান ঢুকতে দিচ্ছে? দারোয়ানকে বলছি তুই আমার ফ্রেন্ড হোস, আর অনেকদিন আগে আমাদের একটা ছবি ছিল, সেটা দেখিয়েছি, পরে আমাকে ছেড়ে দেয়। ভালো। আর তুই আমাকে জান বললি কেন? আমি যদি তোর প্রপোজ অ্যাকসেপ্ট করতাম তাহলে তুই আমার জান থাকতি না। তুই অ্যাকসেপ্ট করিসনি, ভালো করছিস। আর তুই আমাকে জান বলবি না। তাহলে কি বলবো জান? সাফা আনাসের শরীরে হাত দিতে আসে। হাত না, শরীরে টাচ করবি না। ওকে। তুই তো ভিজে গেছিস। ভিতরে আয়, এখানে দাঁড়া, কাপড় নিয়ে আসি। আনাস তার মায়ের একটা কাপড় এনে সাফাকে দিল। বাথরুম দেখিয়ে দিল। আনাস তার নিজের রুমে চলে গেল। মনে মনে, এই মেয়ের মতিগতি ভালো না, সাবধানে থাকতে হবে। নারী ফেতনা, বড় ফেতনা। আমি আমার রুমে বসে রইছি, বৃষ্টি থামার কোনো নাম নাই। মনে মনে নিয়ত করলাম এই মেয়ের দিকে তাকাবই না। তাকালে কুচিন্তা চলে আসবে, আর তাকে ভোগ করতে মনে চাইবে। যেভাবেই হোক তার থেকে সাবধান থাকতে হবে।
একটু পর সাফা এসে বলল, আনাস, বৃষ্টি তো থামছেই না, আজ রাতটা এখানে থেকে যাই। আমি জানি তুই এই কথা বলবি। এদিকে আসবি না, দরজার কাছে দাঁড়া। ওকে। বামে দেখ একটা রুম আছে, সেটার ভিতর গিয়ে চুপচাপ শুয়ে পড়। কোনো কিছু স্পর্শ করবি না। এত তাড়াহুড়ো কিসের? কাছে আয়, একটু কথা বলি। না, কোনো কথা নাই, চুপচাপ গিয়ে শুয়ে পড়। তোর 24 বছর বোধহয়, তুই কি করে এখনো সিঙ্গেল আছিস? এই পর্যন্ত কোনো মেয়ের শরীরে স্পর্শ করছিস? 24 বছরে কোনো মেয়ের শরীরে স্পর্শ করস নাই? তুই তো ছেলে হওয়ার যোগ্যতা রাখিস না। তোর মতো ছেলেদের দেখ, 5টা থেকে 10টা গার্লফ্রেন্ড আছে, প্রতিদিন এক একজনের সাথে রাত কাটায়। আর তুই তো ছেলে হিসেবে কলঙ্ক। দেখ তোর সামনে কে দাঁড়িয়ে আছে। আমি সাফা, তোকে আর কষ্ট করতে হবে না, আমি এসে গেছি, তোর আর সিঙ্গেল থাকতে হবে না। এই বলেই সাফা এগুতে থাকে। আমি জানি সাফা আমাকে এসব কথা বলে আমাকে উত্তেজিত করতে চাচ্ছে, কিন্তু আমি না, আমি তার ফাঁদে পা দিব না। না না, কোনোভাবেই না। আমি নিচে তাকিয়ে আছি। না না, এসব কি হচ্ছে আমার সাথে? না না। সাফা আনাসের শরীরে হাত দিচ্ছে। আল্লাহ, তুমি আমাকে সেই শক্তি দাও, আমি যাতে শয়তানকে প্রতিহত করতে পারি। সাফা আনাসের শরীরে হাত দিয়ে আনাসের ঘাট টিপতে থাকে। প্রথম টিপটাতে আনাস সাফার হাত ধরে ফেলে, ধরে খুশি একটা চড় দেয়, দিয়ে ঘাট ধরে তার রুম থেকে বের করে পড়ল। তুই তো একটা বেশ্যা মাগি, তুই আমাকে কি সুখ দিবি? আর তোর থেকে ভালো মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, তুই তার কাছে আসার যোগ্যতাই রাখিস না। আমি একটু আগে সত্যিকারের শয়তানকে দেখতে পাইছি তোর মাঝে, কিন্তু সে আল্লাহ আমাকে রক্ষা করেছে। শোন, আরেকবার যদি আমাকে ডিস্টার্ব করিস তাহলে আমি দারোয়ানকে ডাক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বৃষ্টির ভিতর বাসা থেকে বের করে দিব। তাই চুপচাপ বাম পাশের ঘরে গিয়ে ঘুমা। আবার চুপচাপ পাশের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আনাস তার রুমে দরজা লাগিয়ে দেয়, বিছানায় শুয়ে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছে আনাস। এখন যদি আমার সাথে সাফা যা করার করে ফেলতো, আর কোনোভাবে যদি এটা লোক জানাজানি হতো, তাহলে আমাকে এই বেশ্যার সাথে বাকি জীবন কাটাতে হতো। না পেতাম সুমাইয়াকে, না পেতাম জীবনে কোনো শান্তি। সুমাইয়া বলেছিল যে কোনো বিপদে আল্লাহকে স্মরণ করতে। আজ বিপদের সময় আল্লাহকে স্মরণ করছি। থ্যাংক গড। আনাস সুমাইয়ের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। সুমাইয়া আনাসের সাথে দেখা হওয়ার পর থেকে সব সময় মন ভালো থাকে। রাতের বেলা ভালো ঘুম হয়। সকালবেলা উঠে আনাসের সাথে প্রথমে কথা বলে। সুমাইয়া আনাসকে বিধবা হওয়ার কথা বলতে চায়, কিন্তু সেরকম কোনো সুযোগই পাচ্ছে না সে। বিয়ের কথা বললেই আনাস বলে, বিয়ে তো তোমাকে আমি অবশ্যই করব, কিন্তু আর কিছুদিন পর। সুমাইয়া জিজ্ঞেস করে কেন? তখন আনাস বলে, কারণ বিয়ে করলেই ডেট করার মজাই চলে যাবে। বিয়ের আগে ইচ্ছে মতো ডেট করিনি। আনাসের এরকম পাগল মার্কার কথা শুনে সুমাইয়া মনে মনে হাসে। এই এক সপ্তাহ সুমাইয়ের ভেতর থেকে বুঝতে পারে সুমাইয়া আনাসকে মন থেকে ভালোবাসে। আনাসকে ছাড়া সুমাইয়া বাঁচতে পারবে না। প্রতিদিন রাতে সুমাইয়া আনাসের সাথে কথা বলে। কথা বলার পর প্রতিদিন বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আনাস, অনেক অনেক। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর কোল বালিশকে আনাস ভেবে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় সুমাইয়া। একদিন রাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আনাসের সাথে কথা বলা শেষ হলে ঠিক করে সকালে আনাসের এখানে গিয়ে তার বিধবা হওয়ার কথাটা শোনাবে। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালে সুমাইয়া আনাসের ওখানে যায়। দিনটা ছিল শুক্রবার, তাই অফিসে কোনো টেনশন নাই। আনাসের বাসার দরজার সামনে গিয়ে কলিং বেল টিপ দিল। একজন মেয়ে এসে দরজা খুলো। সুমাইয়ার চোখে বিশ্বাস করতে পারছে না। আনাসের রুমে মেয়ে আসবে কোথা থেকে? আর কাউকে তো দেখছে না, শুধু একজন মেয়ে। কে আপনি? আর এখানে কি? আপনাকে তো চেনা মনে হচ্ছে না। আমাকে চিনেন না? আমি আনাসের ভালোবাসা। মানে? আনাসের এক্স আমি। আপনি আনাসের গার্লফ্রেন্ড ফ্রেন্ড? ইম্পসিবল। পসিবল। আর কাল রাতে আমরা খুব এনজয় করি একজন আরেকজনের সাথে। কিসের এনজয়? সাফার ভেতরে ভেজা কাপড়গুলো দেখিয়ে বলল, এইবার বুঝতে পারছেন? তাহলে এতদিন আনাস আমাকে ধোকা দিল? আপনি কে? আমি তার কেউ না। ও, বুঝতে পারছি, আপনিও আনাসের প্রতারকের শিকার। আর কতজনকে জানি এরকম ভোগ করছে, অবশেষে আমার সাথে। আমি তাকে মন থেকে ভালোবাসতাম আপু, মন থেকে। সে আপনার সতীত্ব লুট করেছে? আপু, আপনি তার ফাঁদে পা দিয়েন না। কোথায় সে? রুমে নাক ডেকে ঘুমাচ্ছে। আপনার গালে কিসের দাগ? গতকাল সে আমার গালে এমন কিস করছে
একেবারে দাগ বানিয়ে ফেলছে। সুমাইয়া এসব কথা কানে বিশ্বাস করতে পারছে না। সুমাইয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে, নিজের বাসায় এসে দরজা বন্ধ করে জোরে জোরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি এটা কি শুনলাম? আনাস এত নিচু মনের মানুষ, সে একটা প্রতারক। সে কিভাবে আমার সাথে এরকম করতে পারলো? তার বাসায় একজন মেয়ে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। সে কেন মেয়ে আনবে? সে যে সময় আমার সাথে কথা বলে তখন তো মনে হয় মন থেকে কথা বলে। তার মানে আনাস একটা প্রতারক। আমি কাকে এতদিন ভালোবেসেছিলাম? হাস থেকে সুমাইয়ার তার সাথে কোনো যোগাযোগ নেই। সিম ব্লক লিস্টে ফেলছে আনাসের নাম্বার। ফেলে কাঁদতে লাগলো। দুপুরবেলা সুমাইয়ার নানা বাড়ি চলে যায়, ঢাকার বাইরে। আজ ঘুম থেকে উঠে দেখে সাফা নাই, সাফার কাপড়গুলোও নাই। সে ভাবলো তার মানে সে চলে গেছে, ভালোই হয়েছে। প্রতিদিন সুমাইয়ার তাকে ফোন দেয়, আজকে ফোন দিল না। তাই আনাস নিজেই ফোন দেয়, ফোন দিয়ে দেখে ব্যস্ত। ভাবলো মনে হয় ঘুমাচ্ছে, মোবাইল ব্যস্ত আছে। দুপুর গড়িয়ে আসছে, এখনো ফোন দিল না সুমাইয়া। ব্যাপার কি? আমি ফোন দেই, ব্যস্ত। বিকাল হয়ে গেল, ফোন দেওয়ার কোনো খোঁজ খবর নাই। হানাস রেডি হয়ে গেল তাদের বাড়ির দিকে। হানাস দেখে সুমাইয়ার ব্যালকনিতে আছে কিনা। না, তাদের ব্যালকনিতে তো কাউকে দেখা যাচ্ছে না। তাদের বাসায় কি যাব, না আগামীকাল পর্যন্ত দেখা যাক? রাত হয়ে গেল, এখনো সুমাইয়ার কোনো খোঁজ নেই। আনাস পুরো টেনশনে পড়ে গেল। কোথায় হাওয়া হয়ে গেল সুমাইয়া, সেটাই ভেবে ফোনের নাই কোনো খোঁজ। আনাস পরদিন অফিস করে গেল সুমাইয়ার বাড়ি ওখানে। এবার সোজা তার বাসায় এসে নক করলো। দরজা খুলে একজন মহিলা, সেটা সুমাইয়ার মা। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন? ভালো বাবা, তুমি কেমন আছো? ভালো আন্টি। সুমাইয়া আছে? তোমাকে চেনা মনে হচ্ছে। আমি আপনাদের বাসা দেখতে আসছিলাম, পরে আর আসা হয় নাই। ও, মনে পড়েছে, তুমি আনাস। কিন্তু সুমাইয়া তো নাই। নাই মানে কোথায় গেছে? তার নানির বাসায়। কখন গেছে? গতকাল সকালে কোথা থেকে জানি সে রেডি হয়ে চলে যায় নানির বাসায়। আচ্ছা, তার নানির বাসার ঠিকানা দেয়া যাবে? না বাবা, সে যাওয়ার আগে বলে গেছে অপরিচিত কাউকে ঠিকানা না দিতে। আমি সুমাইয়াকে ভালো করে চিনি, আর সেও আমাকে ভালো করে চিনে। তার অনুমতি ছাড়া ঠিকানা দিতে পারবো না। আচ্ছা, সে কোন অফিসে চাকরি করে সেটা বলা যাবে? না। দেখেন আন্টি, আপনি আমার মায়ের মতো। আমার তো মা নাই, প্লিজ আমাকে একটু ঠিকানাটা দিয়ে হেল্প করেন। সরি বাবা, আমি পারবো না। ওকে, তাহলে যাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই বলেই চলে আসলো আনাস। আমার সামনে সব অন্ধকার লাগছে। আনাস কোনো চিন্তা না করে সিগারেট খাওয়া শুরু করলো। আনাস বাসায় আসলো, হেসে বিছানায় শুয়ে ভাবতে লাগলো সুমাইয়া কি তাকে ধোকা দিল? না না, সে এরকম করতেই পারে না। আনাসের কিছুই ভালো লাগছে না। আচ্ছা, সুমাইয়া কি তাহলে গতকাল সকালে আমার এখানে আসছিল আর সাফাকে দেখে চলে যায়? কিছু বুঝতে পারছি না। সে মনে হয় আমার নাম্বার ব্লক লিস্টে ফেলাইছে। অন্য কারো মোবাইল দিয়ে ফোন দেওয়া যেতে পারে। তার আগে আমি ফোন দিয়ে নেই। ফোন দিলাম, একই কথা, ব্যস্ত আছে। আমি পাশের ফ্ল্যাটের একজনের কাছ থেকে মোবাইল নেই, নিয়ে নাম্বার টাইপ করে ফোন দিলাম। ফোন ঢুকলো, 2-3 বার দেওয়ার পর রিসিভ হলো। আসসালামু আলাইকুম। হ্যালো, কে? আনাস কোনো কথাই বলছে না। সুমাইয়ের কণ্ঠ শুনে আনাসের কি যে ভালো লাগছে। হ্যালো, কে? সুমাইয়া, আমি আনাস। তুই কেন ফোন দিছিস? সুমাইয়া ফোন কেটে দিল। আনাস আবার ডায়াল করলো। প্লিজ প্লিজ সুমাইয়া, ফোনটা কেটো না, প্লিজ আমার কথা শোনো, প্লিজ। তোর কি কথা শুনবো? তুই তো একটা প্রতারক, একটা ধোকাবাজ। শেষমেশ আমার মতো একজনকে তুই ধোকা দিলি। আল্লাহ তোর উপর গজব ফেলবে বলে দিলাম। তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝতেছি না। হ্যালো সুমাইয়া, সুমাইয়া, হ্যালো হ্যালো, প্লিজ ফোনটা কাটিস না। সুমাইয়া আবার ফোন কেটে দিল। আনাস আবার ডায়াল করলো, ব্যস্ত আছে। আনাসের চোখ দিয়ে পানি পড়ছে। আনাস মোবাইলটা দিয়ে দেয়। বাসায় এসে ভাবতে লাগলো সুমাইয়ার হঠাৎ কি হয়ে গেল। আনাস বলে, প্রতারক, আমি তাকে ধোকা দিছি। কি ধোকা দিছি সুমাইয়া তোমাকে আমি? আনাস চিন্তা করতে লাগলো কখন থেকে এই সময় এরকম হয়ে গেল। সুমাইয়ার মা বলল সকালবেলা কোথা থেকে জানি এসে নানির বাড়ি চলে যায় সে। তার মানে সকালে কিছু হয়েছে। কি হয়েছে সকালে? তাহলে কি সকালে সুমাইয়া আমার এখানে আসলো? আসলে তো সাফার সাথে দেখা। সাফাই বোধহয় কিছু বলছে, যার কারণে সুমাইয়া এরকম করছে। আজ তাড়াতাড়ি বাসা থেকে বের হলো, রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টে পেয়ে গেল সাফাকে। দেখে কয়েকটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। আনাস সাফার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের করলো। হাত ধরে টানছো কেন?
তুই বাইরে আয়, তোকে বোঝাচ্ছি। বাইরে বের করে বলল, তুই জানিস না তুই কি করছিস? আমি জানি তুই আমার কাছে আসবি। তুই সুমাইয়াকে কি বলছিস? তাকে শুধু বলছি তুই আমার এক্স, আর গতকাল রাতে আমরা খুব এনজয় করি। কেন বললি, কেন বললি, কেন কেন কেন? আনাস কাঁদতে শুরু করলো। ওই দিন রাতের বেলা আমাকে চড় মারছিস আর আমি বেশ্যা মাগি না? হ্যাঁ আমি বেশ্যা, যা, তোর কাছে আমি বেশ্যা। তুই কেন এমন করলি? আমি তোর কি ক্ষতি করছিলাম? তুই আমার কোনো ক্ষতি করিসনি, বরং তুই আমার উপকার করছিস। কিন্তু তুই আমাকে চড় দিলি কেন? আমি সব সহ্য করতে পারি, কিন্তু চড় সহ্য করতে পারি না। সামান্য চর দেয়াতে তুই আমার জীবনটা শেষ করে দিলি। আমি সুমাইয়াকে ভালোবাসতাম। ভালোবাসতি? এখনকার ছেলেরা বলে ভালোবাসে। তোর কি মনে হয়? দেখ, যা হবার হয়ে গেছে, এখন আমার কিচ্ছু করার নেই। তুই আর কি করতি? যা করার তো করেই ফেলছিস। তাহলে আমি যাই? কিন্তু যাওয়ার আগে এটা নিয়ে যা। আনাস তাকে কষিয়ে চড় দিল, দিয়ে বলল, শোন, তুই একটা বেশ্যা, এটা এখন প্রমাণ করলি। তোর যেদিন ডিভোর্স হয়েছিল সেদিন যদি তুই তোর বাবা মার কাছে মাফ চাইতি, সবসময় যদি সবার আড়ালে থেকে আল্লাহর কাছে দোয়া করতি আর সবসময় পর্দা করতি, তাহলে তুই আজকে নতুন স্বামী নিয়ে আর হয়তো বেবি নিয়ে সুখে থাকতি। কিন্তু না, তুই কি করছিস? তুই রাস্তায় রাস্তায় মাগিদের মতো ঘুরে বেড়াচ্ছিস। যেখানে টাকা পাইছিস সেখানে চলে গেছিস আর আমার মতো ছেলেদের ভালোবাসা নষ্ট করছিস। তোর কি দরকার ছিল সুমাইয়াকে এটা বলার? সকালে আমাকে তুই 100টা চড় দিতি, সুমাইয়াকে এতগুলো কথা না বলে। তোর দুঃখ তো মাত্র শুরু। সামনে তোর জন্য নরক অপেক্ষা করছে, নরক অপেক্ষা করছে। এখনো সময় আছে ভালো হবার, ভালো হয়ে যা। আর যেদিন তোর মনে হবে তুই আগের থেকে চেঞ্জ হয়ে গেছিস, আগের থেকে ভালো হয়ে গেছিস, তাহলে প্লিজ সুমাইয়াকে ফোন করে বলে দিস কথাগুলো তুই মিথ্যা বলছিস। হ্যাঁ একশ্বাসে কথাগুলো বলেই আনাস কোথা থেকে এই দুজন ছেলে এসে বলল, আনাস ভাই কোনো সমস্যা? না, আমি বাবা মা মারা যাওয়ার আগে এলাকার বস ছিলাম। আনাস বললে আমাকে সবাই চিনে। বাবা মারা যাওয়ার পর এসব ছেড়ে দেই, কিন্তু এলাকায় যদি কোনো সমস্যা হয় তাহলে বিচার করার জন্য এখনো ডাক দেয়। এলাকায় পাওয়ার নাই বললে ভুল হবে, যেহেতু এই এলাকায় আমার জন্ম তাহলে পাওয়ার তো থাকবেই। দুজনকে আমি চিনি, তারা আমার আগের ফ্রেন্ড ছিল। কিন্তু মা বাবা মারা যাওয়ার পর আস্তে আস্তে বন্ধু কমাতে থাকি, আস্তে আস্তে শূন্যের কোঠায় আমার ফ্রেন্ড। এখন আমি একা চলি। আনাস চলে আসে। বাসায় এসে সুমাইয়ার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। সুমাইয়া মামা বাড়ি চলে আসে আনাসের থেকে দূরে থাকতে, তার কারণ আনাস একটা ধোঁকাবাজ। সুমাইয়ার কেন জানি মনে হচ্ছে আনাস এরকম না, হয়তো না একটা মেয়ের কথা শুনে আনাসকে যা ইচ্ছে তাই বলছে। ধুর, খারাপ না হলেই বলছে। এখন যে করেই হোক আনাসকে ভুলে থাকতে হবে। এভাবে কষ্ট করে 1 মাস চলে যায় মামার বাড়িতে। এখন আর আনাসকে এত মনে পড়ে না, কারণ দোষটা তার। 6 সপ্তাহ পর সুমাইয়া বাড়ি ফিরে যায়। সুমাইয়া মামার বাড়ি থেকে অফিস করছে, বাড়িতে আসে সকালে। বিকেলবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এমন সময় দেখে আনাস। ভেতরটা কেমন যেন চিনচিন করে উঠল সুমাইয়া। সে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে আগের স্মৃতিগুলো মনে করতে থাকে। খেয়ে জানি কলিং বেলে টিপ দিল। সুমাইয়ার মা গিয়ে দরজা খুলো। সুমাইয়ার মা দেখে আনাস। বাবা, কি প্রয়োজন? আন্টি সুমাইয়া। সুমাইয়া, তোকে কে জানি ডাকছে। সুমাইয়া যায়, গিয়ে আনাসকে কাছ থেকে দেখে, দেখিয়ে হৃদয়টা মোচড় দিয়ে ওঠে। কি চান আপনি? আপনি যে একটা প্রতারক। ওকে, আমি প্রতারক, আমি ধোঁকাবাজ, আমি তোমাকে ঠকাইছি। তাহলে ব্রেকআপ করতে চাও না? আপনার মতো প্রতারকের সাথে আমার কোনো রিলেশন ছিল না। প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ এখানে না, ছাদে চলো, প্লিজ প্লিজ। আপনার সাথে আমি ছাদে যাব? আপনি এটা ভাবলেন কি করে? প্লিজ আমাকে একা রেখে চলে যেও না। আমার জীবনে কেউ নেই, ভাবছিলাম তোমাকে আপন করে তোমার সাথে বাকি জীবনটা পার করে দিব। প্লিজ আমাকে একা রেখে চলে যেও না। এই 6 সপ্তাহের প্রত্যেকটা দিন আমি এখানে এসেছি। প্লিজ প্লিজ সুমাইয়া, চলো। ওকে, দাঁড়ান। সুমাইয়া ভেতর থেকে মোবাইলটা নেয়, ভালো করে একটা ওড়না পরে মেকআপ বানিয়ে নেয়। হ্যাঁ, আনাসের সাথে ছাদে যায়। ছাদে গেলে আনাস বলে, তুমি কিন্তু আমাকে বলেছিলে তুমি আমাকে 100% বিশ্বাস করো। বলেছিলাম, কিন্তু এখন করি না। তুমি এখন আর আমাকে বিশ্বাস করো না? না, আর কেনই বা করব? কারণ আপনি মেয়েদের সতীত্ব লুট করছেন।
আপনি কত মেয়েদের ধোকা দিচ্ছেন, শেষমেশ আমাকে, তোকে আমি কেন বিশ্বাস করব? তোমাকে এসব কথা সাফা বলছে তাই না? শোনো, আমার কথা শোনো। এই সাফা হলো একটা বেশ্যা। সে আমাদের ক্লাস ফ্রেন্ড ছিল। ডিভোর্স হওয়ার পর থেকে সে রাস্তায় রাস্তায় বেশ্যাদের মতো ঘুরে বেড়ায়। ওই দিন রাতে, যেদিন সকালে তুমি আমার কাছে আসছিলা, তার আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি ছিল। তোমার সাথে কথা বলার পর সে আসে আমার ওখানে, বলে ফ্রেন্ডের বাসা থেকে যাচ্ছে, বৃষ্টির জন্য যেতে পারছে না, তাই আমি তাকে ভিতরে এনে তাকে থাকতে দিছি। সে রাতে অপকর্মের জন্য আহ্বান করে, কিন্তু তাকে আমি চট দিয়ে রুম থেকে বের করে দেই। আর ওই ভিজা কাপড়গুলো? ওগুলো হলো গত রাতে বৃষ্টিতে ভিজে বাসায় আসছিল সেগুলো। বিশ্বাস করো, আমি একটা কথাও মিথ্যা বলি নাই। নাইস স্টোরি। এইভাবে গল্প বানিয়ে আর কত মেয়েকে ফাঁদে ফেলে ভোগ করছেন। আর এসব কথা বলো না, আমি সহ্য করতে পারছি না। প্লিজ আমার কথাগুলো বিশ্বাস করো। আপনার কথার মধ্যে আমার এক বিন্দু বিশ্বাস নাই। কে জানি সুমাইয়ের মোবাইলে কল দিল। সুমাই ধরে আনাসের থেকে দূরে চলে যায়। আসসালামু আলাইকুম। কে? আমি সাফা। কেন ফোন করেছেন? আবার আনাসের নামে কিছু বলবেন? প্লিজ, বলার দরকার নাই। না, আনাসের নামে কিছু বলবো না। কেন ফোন করেছেন? আবার আনাসের নামে কিছু বলবেন? প্লিজ, বলার দরকার নাই। না, আনাসের নামে কিছু বলবো না। তাহলে কেন ফোন করলেন? আসলে ওই দিন সকালে সবগুলো কথা আমি মিথ্যা বলছিলাম। কি? সব কথা আমি আপনার কাছে বানিয়ে বানিয়ে বলেছি আপনার কাছে। কেন? কারণ গত রাতে সে আমাকে চড় দিয়েছিল, সেই রাগে আমি তার নামে সব বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছি, যাতে আপনাদের ব্রেকআপ হয়। সে কেন আপনাকে চড় দিবে? কারণ তাকে আমি রাতে অপকর্মে আহ্বান করছিলাম, তার কারণে একটা চড় খাইছি। আর এই ভিজা কাপড়গুলো রাতের বৃষ্টিতে ভিজা কাপড় ছিল। সুমাইয়া, আসলে তুমি তাকে এখনো চিনতে পারো নাই, আর তোমারও ঠিক হয় নাই অন্য আরেকজনের কথা শুনে আনাসকে কষ্ট দেওয়া। সুমাইয়া, তুমি অনেক ভাগ্যবতী, কারণ তুমি আনাসের মতো একজন মানুষকে পেয়েছো। আমি আনাসকে চিনি, তার মতো ছেলে আমি আর দেখিনি। তুমি সত্যি অনেক ভাগ্যবতী। তোমাকে মিথ্যা বলার জন্য আমাকে মাফ করে দিও। রাখি, বাই। এদিকে আনাস ভাবতেছে সুমাইয়া কার সাথে এতক্ষণ ধরে কথা বলছে। আবার কোনো বয়ফ্রেন্ড নাকি? কে জানে। আনাস যেখানে আছে প্রথমে ভুলেই গেছে। তাহলে কি সুমাইয়ের কথা শেষ? তার মানে আমাদের সম্পর্ক শেষ। শেষ যেহেতু এখান থেকে লাভ নাই, চলে যাই। আমি হাঁটা শুরু করলাম। আনাস ডাকে পিছনে তাকাই, দেখি সুমাইয়া আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরল, বলল, সরি আনাস, সরি। আমি তোমাকে অনেক কষ্ট দিছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বলে আনাসকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি জানতাম একদিন তুমি সত্যি কথাটা জানাবা। সরি, আমাকে মাফ করে দাও। তোমার উপর আমার কোনো রাগ নেই। আমি এটাই চেয়েছিলাম তুমি আবার ফিরে আসো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আমিও। এখন নেকআপটা খোলো। সুমাইয়া নেকআপ খুলে হানাস থেকে কিস করতে যাবে, এমন সময় সুমাইয়া হানাসের মুখে হাত দিয়ে বলল, শয়তান ছেলে, এখন না, প্লিজ একটু। বিয়ের পর মন ভরে দিও। কবে বিয়ে করবে? তুমি কবে করবা? আমার মন চাচ্ছে এখনই করে ফেলতে। তোমাকে কিছু কথা বলা দরকার। বলো, আজ আমি তোমার সব কথা শুনবো। সে কথা শোনার পর তুমি আমাকে বিয়ে নাও করতে পারো। তাহলে থাক, পরে বইলো। না, এখনই বলবো। আচ্ছা বলো। আমি বিবাহিত। মানে হোয়াট? আমার একজন স্বামী ছিল, আমার আরো 3 বছর আগেই বিয়ে হয়। তাহলে তোমার স্বামী কোথায়? মারা গেছে বিয়ের 1 মাস পর। তার মানে তুমি বিধবা? আমাকে আগে বলো নাই কেন? আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ তুমি আমাকে দাও নাই। ও হানাস চিন্তায় পড়ে গেল। এতদিন একটা বিধবা মেয়ের সাথে রিলেশন করলো সে। হানাস বলল, সুমাইয়া, সন্ধ্যা নেমে এসেছে, বাসায় চলে যাও। ওকে, রাতে কল দিবা। ওকে। সুমাইয়া চলে যায়। হানাস বাসায় আসে। বাসায় এসে তার মাথায় চিন্তার রাজ্য। আমি একটা বিধবা মেয়ের প্রেমে পড়লাম। শিট শিট ফাক শিট। আমার আগে তার কথাটা শোনার দরকার ছিল, তাহলে এতদিনে তাকে মানিয়ে নিতাম। না না, সুমাইয়াকে ভোলা সহজ না। আমি ভাবছিলাম আমি হব তার মুখ দেখা প্রথম ব্যক্তি, আমি হব তাকে কিস করা প্রথম ব্যক্তি। শিট শিট, তার জন্য এত কষ্ট করলাম, এখন তাকে ছেড়ে দেওয়া অসম্ভব। এমন সময় সুমাইয়ের কল আসে। কি করো?
কিছু না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। না না, কিসের কষ্ট? তোমার সাথে রিলেশন হওয়ার পর তো কষ্টের ভিতরে আছি। সরি, সব দোষ আমার। কারো দোষ নয়। তোমার যদি আমাকে ভালো না লাগে তাহলে থাকো। সুমাইয়া, আমি তোমাকে ভালোবাসি। তুমি শুধু আমাকে জাস্ট কিছুদিন সময় দাও। ওকে, রাখি, বাই। যতই কথা বলো সুমাইয়া, আমি তোমাকে ভুলতে পারবো না, আর ভোলা বোধ হয় সম্ভব না। আমি শিট আমি ভাবলাম বিধবা হয়েছে তো কি হয়েছে, দূর। সুমাইয়াকে ছাড়া আমি বাঁচব না। সুমাইয়া, আমি তোমাকে ভালোবাসি। তাহলে সুমাইয়া আমার সিনিয়র বিধবা। সুমাইয়া, আমি বিয়ে করলে তোমাকেই করব। হ্যাঁ, সুমাইয়াকে কল্পনা করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে অফিসে গেল, গিয়ে কাজে মনোযোগ দিল। একজন লোক এসে বলল বসটাকে ডাকতেছে। আনাস বসের অফিসে গেল। স্যার কিছু বলবেন? বস। আনাস বলল, স্যার। দেখো, তুমি অনেক দিন ধরে এই অফিসে কাজ করছো, তুমি আমাদের বিশ্বাস অর্জন করেছো। তোমার কাজের প্রতি আমি অনেক খুশি। থ্যাংক ইউ স্যার। দেখো, আমাদের আর এরকম কোনো লোক প্রয়োজন নাই পিয়নের কাজ করার, তাই তুমি চাকরিটা ছেড়ে দিতে পারো। কিন্তু স্যার, আমার ভুলটা কি বলেন? তোমার কোনো ভুল নাই, আমাদের আর পিয়ন লাগবে না। ওকে স্যার। আনাস চলে আসে। সে রেস্টুরেন্টে গিয়ে বসলো। কিছুই ভালো লাগছে না তার। এমনি এক প্যারায় আছে। হারের দিক দিয়ে চাকরিটা চলে গেল। সুমাইয়াকে একটা ফোন দেয় আনাস। হ্যালো সুমাইয়া, কি করো? মাত্র গোসল করলাম। ভালো, একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? আমার না চাকরিটা চলে গেছে। কেন? তাদের বলে আর পিয়ন দরকার নাই। তুমি এত টেনশন করছো কেন? আমি আছি না, আমি চাকরি করব আর তুমি বাড়ির ভেতরের কাজ সামলাবা। সত্যি? তুমি কি বাইরে বের হবা? এখন মাত্র কাজ থেকে আসলাম, খুব বোরিং লাগছে, এখন বের হতে পারবো না। ওকে, বাই, রাখি। সুমাইয়াকে আজ রাতে প্রপোজ করব। টাকা পয়সা নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ বাবা যে সম্পত্তি রেখে গেছে তা আমার নাতিপুতি সবাই বসে খেতে পারবে। কি রে দোস্ত, এখানে কি করছিস? কে আপনি? আর আমি কবে আপনার দোস্ত হইলাম? আমাকে চিনতে পারছিস না? আমি সাফা। তুই এরকম বোরকা পরে পর্দা করতেছিস, তোকে তো চেনাই যাচ্ছে না। তাহলে তুই নিজেকে চেঞ্জ করে ফেলছিস? 2 মাস পর আমার বিয়ে। কি বলিস? তোর ওই দিনের কথা ভেবে আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি, আর আমি সাকসেস হয়েছি। এক ছেলে আমাকে পছন্দ করছে। ভালো, বিয়ের দাওয়াত দিস। কেন দিব না, অবশ্যই দিব, তোর জন্যই এতটুকু। দোস্ত, তোকে অনেক ধন্যবাদ। ওকে, কিছু খাবি? আমার না তারা আছে। কিসের তারা? বস, তোর সাথে কথা বলি। ওকে, বল। তোর সুমাইয়ার কি খবর? ভালো, সে না বিধবা। বিধবা হইতেছে, কি হয়েছে? আমারও তাই কথা। তাকে কবে বিয়ে করবি? এখনো ঠিক করি নাই। তাড়াতাড়ি করে ফেল, না হলে দেখবি পাখি ওড়াল দেবে। তাহলে আমি যাই, তুই যা খাবার খা, আমি পরে বিল দিয়ে দিব। তুই যা। আনাস বাসায় আসলো, এসে কাপড় চেঞ্জ করলো। সন্ধ্যা হলে পারফিউম দিয়ে একটা ফুলের তোড়া নিয়ে সুমাইয়ার বাসার সামনে গেল আনাস। গিয়ে ফোন দিল সুমাইয়াকে। কোথায় তুমি? বাসায়। কি করো? কিছু না, তোমার কথাই চিন্তা করছিলাম। একটু তোমার বাসার নিচে আসতে পারবা? কেন? আসো না প্লিজ। ওকে, আসতেছি। একটু পর সুমিয়া আসে। বাসার সামনে লাইটের আলোতে সুমাইয়াকে পরীর মতো লাগছিল। আসলেই সুমাইয়ার সামনে হাঁটু করে বসে ফুলের তোড়া এগিয়ে দিয়ে আনাস বলল, আই লাভ ইউ সুমাইয়া, তুমি কি আমাকে বিয়ে করবে? ইয়েস, আমিও তোমাকে ভালোবাসি। সুমাইয়া ফুলের তোড়াটি নেয়। আনাস দাঁড়ায়। সুমাইয়া আনাসকে জড়িয়ে ধরে। আনাসও সুমাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ জড়িয়ে ধরার পর আনাস তার মুখ সুমাইয়ার ঠোঁটের কাছে নিতে থাকে। এবার সুমাইয়া কোনো বাধা দিচ্ছে না। একেবারে কাছে আনলে সুমাইয়ার চোখ বন্ধ করে ফেলে। আনাস হালকাভাবে তার ঠোঁটে সুমাইয়ার ঠোঁট লাগায়। সে আনাসের হাতগুলো শক্ত করে ধরে রাখে। 1 মিনিট পর ছেড়ে দেয়। প্লিজ, এখন আর না, আমি নিতে পারবো না। ওকে। সুমাইয়া আনাসকে আবার জড়িয়ে ধরে বলল, এখন বলো, বিধবা মেয়েদের কেমন লাগে? সেটা আর বলতে হবে? কেন, কেমন লাগে বলো? সেটা আর কিছুদিন পরে বলবো। ওকে, আমি যাই, না হলে বাবা কিছু বলবে। ওকে, যাও। শীঘ্রই আমার বোন তোমার এখানে আসবে। যত তাড়াতাড়ি সম্ভব করো। ওকে। আনাস সুমাইয়াকে বাই দিয়ে বাসায় চলে আসে। পরদিন মিমের বাড়িতে যায় আনাস। গিয়ে হাসানকে বলে, হাসান, আমি বিয়ে করছি। কাকে? কবে? তোকে যে বলছিলাম
সুমাইয়ার কথা? সুমাইয়ের সাথে সব ঠিকঠাক? শোন, তোকে আর মিমকে তাদের বাড়িতে যেতে হবে। গিয়ে তার আর আমার বিয়ের সম্পর্কে কথা বলতে হবে। ওকে, কোনো সমস্যা নেই। কবে যাব? আগামীকাল। ওকে। তাহলে আমি বাড়ি যাই, তুই আমাকে কল দিস। পরদিন হাসান আর মিম গিয়ে কথা বলে আসে। মেয়ে দেখার তারিখ ঠিক হয়। 2 দিন পর আনাসরা সবাই যায় সুমাদের বাড়িতে। আনাস গিয়ে সোফায় বসে, তার পাশে হাসান আর মিম সুমাইয়ের কাছে গেছে। সুমাইয়ার বাবা বলল, বাবা, তোমাকে জানি কোথায় দেখেছি। আঙ্কেল, আমি আনাস, আপনার বাসা দেখতে আসছিলাম। ও, মনে পড়েছে। তুমি কি সুমাইয়াকে বিয়ে করে আমার বাসায় ভাড়া উঠবা? আনাস হাসানের কানে কানে বলল, কিছু বল না। আসলে কি আঙ্কেল, আনাসের এমন একটা বাড়ি আছে, আর ওই দিন আনাস আপনার মেয়েকে দেখতে এসেছিল। ও, বুঝছি, এই জন্য তোমরা দুজন এতক্ষণ কথা বলছিলা। ঠিক। আমি তো ভাবছিলাম মনে হয় বাসা ভাড়া নিবা। ও সুমাইয়ার মা, তাদের কিছু খেতে দাও। সুমাইয়ের মা আনাসদের কিছু খাবার দেয়। একটু পর মিম সুমাইকে সাজিয়ে নিয়ে আসে। আনাস সুমাইয়ের দিকে হা করে তাকিয়ে আছে। সুমাই একটা নীল কালারের শাড়ি পরে, তাকে অপরূপ দেখাচ্ছে। সুমাই এসে তার মায়ের পাশে বসে, তারপর আনাসকে শরবত দেয়। আনাস হাসানের কানে কানে বলল, হাসান, আজকে আমি বিয়ে করব। কি করে? তুই কাজে আনার ব্যবস্থা কর। আচ্ছা, দেখি। তার বাবা ওকে বলে? দেখ আঙ্কেল, আসলে আনাস চাচ্ছে আজকে বিয়েটা হয়ে যেতে। আজকে কেন? আঙ্কেল, আপনারা তো জানেনই, শুভ কাজে দেরি করতে নেই। অসুবিধা কি? আজকে যেহেতু তুমি বলছো, তাহলে আমি বলি আজকেই হোক। আমি তাই বলি। আমিও তাই বলি। দেখ সুমাইয়া কি বলে। সুমাইয়া, আজকে আনাস তোকে বিয়ে করতে চাচ্ছে, তুই কিছু বলবি? আসলে আমি আনাসের সাথে কথা বলতে চাই। কেন নয়, যাও। আনাস আসলে একটা রুমে গেলে সুমাইয়া বলল, তোমার কি হয়েছে? আজকেই কেন বিয়ে করতে চাচ্ছ? কেন, তোমার কোনো সমস্যা? না, তাহলে? কৌতূহল বশত। শোনো, এখন আমি তোমাকে দেখতে এসেছি। এখন আমি তোমাকে দেখে বলবো তোমাকে পছন্দ হয়েছে। তারপর বিয়ের তারিখ ঠিক হবে, তখন 1-2 মাস পর। আমি এতদিন অপেক্ষা করতে চাই না। কেন? কারণ তোমাকে আমি আজ নতুন রূপে দেখছি। তারপর এটা নিয়ে মানুষ কথা তুলবে না, তোমার আত্মীয় স্বজন? তাহলে কি করে? আনাস চিন্তায় পড়ে গেল। সুমাইয়ের কথা তো ঠিক, আত্মীয় স্বজন কি বলবে? তাদের না জানিয়ে বিয়ে করলে, দাওয়াত না দিলে, না, সম্ভব না। তুমি ঠিকই বলেছ। তাহলে এখন? যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। কতদিন? দেখি কতদিন করা যায়। সুমাইয়া আনাসকে জড়িয়ে ধরে বলে, যত তাড়াতাড়ি সম্ভব করো। তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করছি। কোথায়? কি বলো, সত্যি? সত্যি। আনাস আস্তে আস্তে সুমাইয়াকে ছেড়ে দেয়। কোন জায়গায়, খুলে বলো। আমার এক ক্লোজ বান্ধবী এক কোম্পানির ম্যানেজার। 2 দিন আগে তার সাথে কথা হয়। আমি জিজ্ঞেস করেছিলাম তার অফিসে কোনো পোস্ট খালি আছে নাকি। সে বলল আছে। তারপর আমি তোমার সিভিটা তাকে দিই। তারপর আজ সকালে সে কনফার্ম করে চাকরি হয়ে গেছে। বলছে আগামীকাল থেকে জয়েন দিতে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিতে হবে না, এটা আমি তোমার জন্য এমনিতেই করতাম। ওকে, চলো সেখানে যাই। ওরা সেখানে দুজনে গেল। গিয়ে আনাস বলল, আজকে বিয়ে হবে না, যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। ওকে, তুমি তাহলে কবে করবে বলো? আঙ্কেল 1 সপ্তাহ পরে দিলে? এত তাড়াতাড়ি সম্ভব? তাহলে আপনিই বলেন। 1 সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ দিলে ভালো হবে। ওকে। আনাস পরের দিন অফিসে গিয়ে জয়েন করে। ভেবে 2 সপ্তাহ চলে যায়। আগামীকাল আনাস আর সুমাইয়ার বিবাহ। আনাসের ঢাকায় আত্মীয় স্বজন ও গ্রামের বাড়ির আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেয়। খালি 2 জন বাদে। এই 2 জন হলো আনাসের বাবা মা। আজ আনাসের বাবা মার কথা অনেক মনে পড়ছে। মনে মনে আজ বলল, তোমরা 2 জন থাকলে কতই না আনন্দ হতো, কতই না ভালো লাগতো। হে আল্লাহ, পৃথিবীতে এত বাবা মা থাকতে তুমি আমার বাবা মাকে নিয়ে নিলে কেন? আমি বিকালবেলা কবরস্থানে যাই, বাড়িতে অনেক মানুষ। আমি আসরের নামাজ পড়ে বাবা মার কবরের কাছে যাই, গিয়ে তাদের জন্য দোয়া করি। তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসি। আমার মন একটু ভালো না। মিম আমার মুখ দেখে জিজ্ঞেস করলো, ভাই তোকে কেমন বিষণ্ণ দেখাচ্ছে? মা বাবার কথা মনে পড়ছে, তাই এমন দেখাচ্ছে। মেয়ে মা আর বাবার কথা শুনে খেতে দেয়। অনেক জোরে জোরে কাঁদতে থাকে। আনাসের চোখ দিয়ে পানি পড়ছে। মিম বলে, মার বাবা থাকলে কতই না আনন্দ হতো। হে আল্লাহ, আমার বাবা কি দোষ করেছিল তুমি তাদের দুনিয়া থেকে উঠিয়ে নিলা? আনাস মিমকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। একটু পর জাকিয়া আসে। মা, মাম্মা, তোমরা কাঁদছো কেন? তোমার নানা নানির জন্য।
নানা নানি না মারা গেছে? হুম, তার জন্যই। আসো, কোলে আসো। আনাস জাকিয়াকে কোলে করে ছাদে নিয়ে যায়। ছাদে জাকিয়ার কিছুক্ষণ ফাঁকনা কথা শুনে আনাস হাসতে লাগলো। সুমাইয়া ফোন দেয় ভিডিও কলে। আনাস কিছুক্ষণ সুমাইয়ার সাথে কথা বলে। রাতের বেলা গায়ে হলুদ হয়। তাদের বিয়ে হয় কমিউনিটি সেন্টারে। সুন্দর করে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। আনাস একটু পর বাসর ঘরে ঢুকবে। আনাস বাইরে হাঁটাহাঁটি করে বাসর ঘরে ঢুকলো। দেখে সুমাইয়া ঘোমটা দিয়ে বসে আছে। আনাস গিয়ে ঘোমটা ওঠায়। এত দেরি করলা কেন? কোথায়? আচ্ছা আনাস, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক। শোনো, আজ থেকে আমি তোমাকে সংক্ষিপ্তভাবে সুমো ডাকবো। ওকে। অনেক গরম করছে, গয়নাগুলো খুলে দাও। কোথায় গরম? যা শয়তান, খুলে দাও। আনাস আস্তে আস্তে সুমাইয়ের গয়নাগুলো খুলে দেয়। আনাসের হাতে স্পর্শে সুমাইয়ের খিজানি হয়। আনাসের মাথা ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়। অনেকক্ষণ পর ছাড়লে আনাসও। এর অনেকদিন পর একদিন অফিস থেকে এসে আনাস বলল, সুমো, 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানিয়ে দাও, চিনি বাড়িয়ে দিও। সুমাইয়া রান্নাঘর থেকে এসে বলল, কেন তুমি না ঠান্ডা পানি খাও না, চিনিও না খাও না? আরে, ওই সময় তো তোমাকে পটানোর জন্য করছিলাম। যা শয়তান। সুমাইয়া এসে আনাসকে বালিশ দিয়ে মারতে থাকে। আনাস বালিশ ধরে তাকে কাছে এনে ঠোঁটের ভেতর ঠোঁট লাগিয়ে দেয়। 4 মিনিট পর ছেলে বলল, এবার হবে? হবে। সুমাইয়া রান্নাঘরে চলে যায় শরবত আনতে।